আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমার যতটুকু মনে আছে এগুলো আমরা কমপ্লিট করেছি না? রান অফ, এই টপিকগুলো ইনফিল্ট্রেশন, রান অফের চ্যাপ্টার আমরা মানে শুরু করেছি না? জি। আচ্ছা ঠিক আছে, আমি যতটুকু মানে আমি যেটা জানতে চাচ্ছি যে আমরা এটা কতটুকু কমপ্লিট করেছি আসলে। ফ্যাক্টরস গুলো দেখেছিলাম আমরা, ড্রেনেজ ক্যারেক্টারিস্টিক, বেসিন ক্যারেক্টারিস্টিক্স গুলি দেখেছিলাম, ফর্ম ফ্যাক্টর, কম্প্যাক্টনেস কোএফিসিয়েন্ট, এগুলি নিয়ে কথা বলেছি। জি ম্যাম, এগুলো পড়ানো হয়ে গেছে। ওকে ঠিক আছে, আমরা কি রেশনাল মেথডটা শুরু করছি তোমাদেরকে? রেইনফল ইন্টেন্সিটি নিয়ে কথা হয়েছে? জি ম্যাম, রেশনাল মেথড এগুলো শেষ। এটাও হয়েছে, এটাও তাহলে হয়ে গেছে না? হ্যাঁ জি ম্যাম। আচ্ছা তাইলে তো তোমাদের ম্যাথ প্রবলেম গুলি কভার হয়ে গেছে। মানে এই প্রবলেমটা নিয়ে কি আমি ক্লাসে কিছু বলছি যেটা আছে নাকি নাই, বা ম্যাম যে এরকম মানে জটিল দিবেন আর কি, মানে নরমাল মানে এই নরমাল, মেথড। হ্যাঁ এটা হয়তো বা তোমার এটার জিওমেট্রিক কনফিগারেশনটা একটু বেশি কমপ্লিকেটেড আছে। আমি হয়তো এতটা মানে, যেহেতু তোমাদের টাইম কম, মানে মিডের এক্সামে শুধু সিলেবাসটা, তো সেক্ষেত্রে এত জটিল হবে না আর কি, জিনিসটা আর একটু জিওমেট্রিক্যালি সিম্পলিফাইড হবে, বাট থিমটা সেম। মানে আমি এখন আসলে চাচ্ছি যেটা, যে তোমাদেরকে এটার সাথে মানে এই কনসেপ্টের সাথে সিমিলার একটা ম্যাথ প্রবলেম জাস্ট আমরা ছোট করে করব আর কি। উই উইল কাইন্ড অফ ডেভেলপ দ্য প্রবলেম অ্যান্ড উইল সলভ ইট অ্যালং দ্য ওয়ে। এটা করে আমরা রিভার ট্রান্সপোর্টেশন টপিকটাতে চলে যাব, এবং এটাতে যতটুকু কভার করতে পারি আমরা করব। তো আমরা এই টপিকটা কভার করার পরে আমি তোমাদেরকে একটু মানে এই সিলেবাসটার উপর, অর্থাৎ রান অফ অ্যান্ড রান অফ রিলেশনস চ্যাপ্টারের যেই ম্যাথমেটিক্যাল প্রবলেম রিলেটেড যেই মানে থিওরিটুকু, ওইটা যদি আমাদের আন্ডারস্ট্যান্ডিং ওকে থাকে, তাহলে আমরা যাতে ম্যাথ প্রবলেম করতে পারি সেরকম কন্ডিশনে যে আমরা হচ্ছে সিটিটা আমি তোমাদের ক্লাস টেস্টের সিলেবাস আসলে এইটাই দিতে চাচ্ছি। তো তোমাদের ক্লাস টেস্ট যেটা হবে, আই হোপ আই ক্যান অ্যারেঞ্জ ইট, মানে তোমাদের ফার্স্ট উইক অফ মার্চ। হ্যাঁ, শুক্র শনি বাদ। আচ্ছা তোমাদের কি কি বারে ক্লাস আছে আমার সাথে? বলতে পারবে? সোমবার আর বুধবার। সোমবার আর বুধবার আমার সাথে ক্লাস আছে তোমাদের সি সেকশনের। আচ্ছা আমি বুধবার দিন তোমাদের সিটিটা নেই, কি বলো? জি ম্যাম, সুবিধা। ঠিক আছে, তাহলে বুধবারে তোমাদের ক্লাস টেস্টটা নিচ্ছি, তোমাদের ক্লাস টাইমেই হবে। হ্যাঁ আচ্ছা, তোমাদের যদি বুধবারে হয়, আমি যদি আজকে তোমাদের কিছুটা পার্ট কভার করি, তাইলে তো তোমরা অন্য টপিকের উপরেও চাইলে দিতে পারো আসলে। সোমবার আর পরে 12:30 বলছে, এখানে 11:30 হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি আপাতত ছোট একটা প্রবলেম তোমাদেরকে দেখাই। আমি সিটি সিলেবাস দেওয়ার আগে তোমাদের সাথে আরেকটা ক্লাস আমার পাওয়ার কথা। আমরা যদি বুধবারে ডিসাইড করি যে আমাদের ক্লাস টেস্ট হবে বুধবারে, তাহলে সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে সিলেবাস একটু মডিফাই বা আপডেট করতে পারি। এখন আপাতত বলে দিলাম, যদি আমি মনে হয় যে চেঞ্জ করবো অন দ্য ওয়ে, মানে আমরা কমপ্লিট করতে পারি বেশি ম্যাটেরিয়াল, তাহলে হয়তো আমি তোমাদেরকে অন্য টপিকের আন্ডারে আমি সিটিটা নিব আর কি। আচ্ছা, তো এইটা মোর কমপ্লিকেটেড একটা জিওমেট্রিক কনফিগারেশন। এছাড়া এখানে কি আছে? এখানে আসলে এই প্রবলেমটাতে আসলে কি আইডেন্টিফাই করতে চেষ্টা করছে? আমরা রেশনাল মেথডে কি মেজার করি? কোন একটা ক্যাচমেন্ট এরিয়ার পিক রান অফ কত হতে পারে, সেটা আমরা রেশনাল মেথডের মাধ্যমে মেজার করার চেষ্টা করি। রেশনাল মেথডের ইকুয়েশনটা আমরা দেখে আসছি, এখানেও আছে। এখানে কে ফ্যাক্টরটা আমি যদি বাদ দিয়ে দিই, ইটস আউট অফ মানে কনসিডারেশন ফর আস ফর নাও, তাহলে এখানে সিআইএ এই তিনটা ফ্যাক্টর নিয়ে আমার কাছে যদি ভ্যালু থাকে, তাহলে আমি কোনো একটা ড্রেনেজ এরিয়া বা ড্রেনেজ বেসিনের আমি পিক রান অফ মেজার করতে পারি। তো ধরে নাও ওরকম সিমিলার একটা ড্রেনেজ বেসিন হচ্ছে এইটা পিক রান অফ বের করতে হবে। এখন সমস্যা যেটা, তানভীর আলম কিছু বলবে? নো ম্যাম, কিছু বলবো না।
আচ্ছা, তো পিক রান অফ যেটা সেটা আমরা আইডিয়ালি ধরে নিচ্ছি যদি আমার ন্যাচারালি বিল্ড একটা ক্যাচমেন্ট এরিয়া হয়, তাহলে ওইখানে হয়তো বা আইডিয়ালি পুরো এরিয়াটাকে একটা কোএফিসিয়েন্ট অফ রান অফ দিয়ে রিপ্রেজেন্ট করা যাচ্ছে। কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা আরবান এরিয়াতে, আমি টপ ভিউটা দেখতে পাচ্ছি, টপ ভিউতে ডিফারেন্ট কাইন্ড অফ এরিয়া আছে। তো ম্যাম সাইড ডিফারেন্ট থেকে একটু জুম করে দেবে ম্যাম, দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে। ওকে ওকে, হ্যাঁ এখন দেখা যাচ্ছে তো, রাইট? হ্যাঁ ঠিক আছে ম্যাম। জি ঠিক আছে। তো ডিফারেন্ট এরিয়া মানে প্যাটার্ন দিয়ে ডিফারেন্ট এরিয়াকে ইন্ডিকেট করা আছে, নাম্বারিং দেওয়া আছে। তো আলাদা আলাদা এরিয়াগুলোর কিন্তু আলাদা আলাদা কি আছে, রান অফ কোএফিসিয়েন্ট আছে। মানে কোএফিসিয়েন্ট অফ রান অফ গুলি ডিফারেন্ট কেন হয়, কারণ এক একটা এরিয়ার কি বলে ইনফিল্ট্রেশন ক্যারেক্টারিস্টিক্স এক এক রকম। তো এই কারণে দেখা যাবে যে কোন একটা এরিয়াতে যে পানিটুকু ওই স্পেসিফিক পার্ট অফ দা ক্যাচমেন্ট এরিয়া, এই টোটাল ক্যাচমেন্ট এরিয়াটা কিন্তু হচ্ছে ধরো এই পুরো এরিয়াটা। অর্থাৎ এটা যদি একটা টপ ভিউ অফ রেস্টুরেন্ট ধরো একটা আরবান এরিয়াতে, ধরে নিচ্ছি এটা আমার ক্যাচমেন্ট এরিয়া। তো ফর দ্য সেক অফ মানে ফর্মিং এ ম্যাথ প্রবলেম আর কি, আমি আসলে ধরে নিচ্ছি এটা আমার ক্যাচমেন্ট এরিয়া। তো এই পুরো এরিয়াটার মধ্যে আমার পার্ট বাই পার্ট আলাদা আলাদা কোএফিসিয়েন্ট অফ রান অফ আছে, ওইগুলোকে আমি আলাদা আলাদা এরিয়ার জন্য কনসিডার করে দেন আমি একটা কিউমুলেটিভ ভ্যালু অফ পিক রান অফ বের করবো। এটা সম্পর্কে যদি আমরা অলরেডি কথা বলে থেকে থাকি, তাহলে আসো আমরা একটা খুব সহজ ম্যাথ প্রবলেম আর কি এখানে দেখি, যেহেতু আমরা কমপ্লিকেটেডটা করব না। তো মানে জাস্ট খুব সহজে যাতে আমরা করি এবং আমাদের যাতে কোনো রকম কনফিউশন না থাকে আর কি। আচ্ছা, এইটা হচ্ছে আমার ধরে নাও বেসিনের আউটলেট, বাট ইট ক্যান বি এনিওয়্যার, ইট ডাজন্ট ম্যাটার। আমি আসলে আমার যেই প্যারামিটারগুলি দরকার সেটাতে কিন্তু আমার অন্য কোনো কিছুই প্রয়োজন নাই। অন্য কোনো কিছু বলতে আউটলেটের কোনো ভ্যালু আমার মানে আউটলেট কোথায় আছে এই ধরনের কোনো ইনফরমেশন আমার দরকার পড়বে না। আমার শুধুমাত্র এরিয়াটা মানে এইটা যদি আমার ইফ আই হ্যাভ দ্য ইনফরমেশন যে এইটা আমার ড্রেনেজ বেসিন এর এরিয়াটা, তাহলে এই এরিয়াটা আমার হয়তো জানতে হবে এবং সেপারেটলি জানতে হবে। অর্থাৎ দুইটা আলাদা আলাদা কোএফিসিয়েন্ট অফ রান অফ কে রিপ্রেজেন্ট করে এরকম যদি হয়, দুইটা আলাদা আলাদা পার্ট অফ দ্য এরিয়া, তাহলে সেগুলি আমার আলাদাভাবে এরিয়াটা মেজার করতে পারতে হবে। আচ্ছা, ধরে নিলাম এটা হচ্ছে 10 মিটার আর এটা হচ্ছে 5 মিটার। এটা দেখে বোঝাই যাচ্ছে এটা একটা রেক্ট্যাঙ্গেল, সো এটা আমি আলাদা করে উল্লেখ করতেছি না। ধরে নিলাম C1 হচ্ছে 0.6 আর C2 হচ্ছে 0.4। এখন আমাকে বলো যে কেউ একজন যে আমি টোটাল যে পিক রান অফ বা রান অফ বলো, রান অফ টোটাল, এটা কিভাবে মেজার করব? জি ম্যাম আরেকবার বলবেন। মানে পুরো এরিয়াটার আমি রেশনাল মেথড অনুযায়ী পিক রান অফটা বের করব, কিভাবে বের করব? এই যে দেখো আমি কম্পোনেন্টে ভাগ করে Q1 Q2 যোগ করে, হ্যাঁ Q1 কি হবে এখানে? ওই C1 I A1 আর এটা C2 I A2। ঠিক আছে, এখন এই আইটা আমি বলে দিই নাই, তাই না? ধরে নাও আমি এখানে বলে দিচ্ছি এটা হচ্ছে 5 মিলিমিটার পার আওয়ার। তাহলে আমি এখানে ইউনিটগুলি বসাই। এটা জাস্ট একটা প্র্যাকটিস প্রবলেম, ইজি প্রবলেম, যাতে আমাদের ফাইনালি প্রবলেমগুলি যদি এক্সামে কখনো দেখি তাইলে যাতে আমার কাছে পরিচিত লাগে আর কি। তাইলে এখানে আমি 0.6 মাল্টিপ্লাই করছি, আইটা আমি বলছি 5 মিলিমিটার পার আওয়ার। এখন আমি তোমাকে পিক রান অফটা মেজার করতে বলতেছি হচ্ছে কিসে? মিটার কিউব পার সেকেন্ডে। ধরে নাও বলে দিচ্ছি যে মিটার কিউব পার সেকেন্ডে মেজার করতে হবে। সেক্ষেত্রে আইকে আমরা কি করব? মিটারে নিয়ে নিব, মিলিমিটার থেকে মিটার নিয়ে নিব, পার আওয়ার থেকে আমি পার সেকেন্ডে নিব। তো পার আওয়ার যদি এত হয়, পার সেকেন্ড হলো আমি 3600 দিয়েও ভাগ দিয়ে দিব। এটা হচ্ছে আই। এইবার আসো এরিয়া 1। এখন এরিয়া 1 কত হবে বলো? এটা একটা জাস্ট ম্যাম আই এর ইকুয়েশনটা বুঝিনি। আই ইকুয়েশনে জাস্ট ইউনিট কনভার্ট করলাম।
এটা মিলিমিটার পার আওয়ারে আছে, এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে নিছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। 525 মিলিমিটারকে মিটারে নিলাম কিভাবে, 1000 দিয়ে ভাগ দিলাম, তারপর আওয়ারকে সেকেন্ডে, পার আওয়ারকে পার সেকেন্ডে নিলাম 3600 দিয়ে, নাকি গুণ করতে হবে? না না, 1 আওয়ার, হ্যাঁ ঠিক আছে, 3600 দিয়ে ভাগ হবে, ঠিক আছে। তো এখন এরিয়া ওয়ানটা কত এটা বলো। 25 ম্যাম। হাফ ইন্টু 5 ইন্টু 10, তাহলে 25। আচ্ছা, এটা আসছে, এই পুরাটা আমার হচ্ছে Q1 আর কি, হ্যাঁ। আর Q2টা হচ্ছে 0.4 ইন্টু, এটা হবে তোমার একই, ইন্টু এটাও সেমই আসলে, তাই না? এরিয়াটাও সেম আমার আসলে, দুইটাতে সেম এরিয়া জিওমেট্রিক্যালি। তাহলে আমার টোটাল কত আসতেছে? বেসিক্যালি এখানে 0.6 আর 0.4 যোগ করে 1ই হয়ে যায়। এই পুরোটার যে ভ্যালু আসবে সেটাই আসলে আমার আলটিমেটলি হবে। তো কেউ একজন একটু ক্যালকুলেট করে আমাকে বলো কত আসে। কেউ করছে? কেউ করছো নাকি কেউই করছে না? 3.47 ইন্টু 10 ইনভার্স 5। আচ্ছা আমি একটু করি এবার। 5 বাই 2.43 into 10 inverse minus 5 আসলে। আচ্ছা এটা আসলো ইন্টু 25, না এটা 3.47ই তো আসবে, ঠিক না? আরেকজন করে বলো তো। জি ম্যাম 3.47 আসছে। ঠিক আছে, তাহলে 3.47 ইন্টু 10 ইনভার্স 5। বুঝতে পারছো জিনিসটা? এটার ইউনিট কি? বিষয়টা হলো বি সেকশনের পোলাবেনের কথা মিটার কিউব পার সেকেন্ড। আমরা শুনতে পাচ্ছি না, সুন্দর কথা কইতেছি। কোন সেকশন? এখন আমার মানে অন্যান্য সেকশন ক্যাচমেন্ট এরিয়া অনেক ছোট, মিটারে আসলে ইউনিটগুলি হয় না, এগুলো অ্যাকচুয়ালি নর্মালি কিলোমিটারে হয় বা তোমার মাইলে হয়, তাই না? তো বেসিক্যালি এই ইউনিটটা আমি যদি কিলোমিটারে ইউজ করতাম তখন আমার এখানে এরিয়াতে মাল্টিপ্লাইড আসতো হচ্ছে তোমার 10 টু দি পাওয়ার 6 চলে আসতো। তো 10 টু দি পাওয়ার 6 চলে আসলে এখানে কত পাইতা? 34 পয়েন্ট এরকম কিছু পেতা, তাই না? একই লিঙ্ক দিয়ে যদি ম্যাম সেকশন হয় যে ম্যাম এই ম্যাথের কোশ্চেনটা ঠিক কিভাবে থাকতে পারে ওটা একটু বুঝলাম না। আচ্ছা কোয়েশ্চেনটা এটা, এই জিনিসের কোয়েশ্চেনটা আমি তাহলে একটু লিখি, হ্যাঁ। জি আচ্ছা এটাকে এইভাবে না লিখি, এখানেই দেখো, এখানে কোয়েশ্চেনটা দেখো। কোয়েশ্চেনটা হচ্ছে তুমি পিক রান অফ ক্যালকুলেট করতেছো ফর দ্য ফলোইং। এখানে দেখছে হাইওয়ে রেস্টুরেন্ট, আমি হয়তো তোমাকে বললাম যে ফর দ্য ফলোইং ক্যাচমেন্ট এরিয়া। ক্যাচমেন্ট এরিয়া ফলোইং বলেছি মানে আমি নিচে তোমাকে একটা ডাইমেনশন দিয়ে দিচ্ছি, জিওমেট্রিক একটা কনফিগারেশন দিয়ে দিচ্ছি। এই ক্যাচমেন্ট এরিয়ার পিক রান অফ তুমি ক্যালকুলেট করবা, এটাই কোয়েশ্চেন। এখন এখানে কি কি আর দেওয়া আছে, রেইনফল ইন্টেন্সিটি অফ দ্য হোল এরিয়া, এটা আমি তোমাকে বলে দিব।
সেটা কত 5 মিলিমিটার পার আওয়ার বা যেটাই অন্য কোনো ইউনিটে হতে পারে। তো সেটা আমি তোমাকে বলে দিব। তাহলে তোমাকে আমার মেইনলি কোয়েশ্চেনটা হচ্ছে what will be the peak runoff of the following catchment or drainage basin, catchment area or drainage basin having the intensity of rainfall value of এত and the other properties will be given in the picture। মানে আমি তোমাকে ডাইমেনশনের সাথেই বলে দিব যে এখানে দুইটা ডিফারেন্ট প্যাটার্নের এরিয়া আছে, এরিয়া দুইটার কোএফিসিয়েন্ট অফ রানঅফ ডিফারেন্ট, এগুলো কিন্তু তোমাকে আমি ড্রয়িং এ বলে দিচ্ছি। তাহলে বাকি ইনফরমেশন তুমি ড্রয়িং থেকে পেয়ে যাচ্ছ। আমরা কি ক্লিয়ার এখান থেকে আমাদের কোয়েশ্চেনটা? ম্যাম এখানে যেমন এরিয়াটা আলাদা আলাদা করে দেওয়া আছে, মানে আপনি যেটা বলেন যে এরিয়াটা টোটাল আপনি দিয়ে দিবেন, যে এরিয়া থাকে হ্যাঁ, আলাদা আলাদা দিয়ে দিব না তো আমি তোমাকে ডাইমেনশন গুলো দিয়ে দিব, তুমি এরিয়া গুলো বের করে নিতে হবে। মানে এই যে আমি তোমাকে একটা জিওমেট্রিক ডাইমেনশন দিয়েছি, আমি যদি জিওমেট্রিক না দিয়ে এরকম একটা র্যান্ডম কিছু দিতাম এবং ভাগ করে বলতাম এখানে 1 এখানে 2, তাহলে তো আমরা বের করতে পারতাম না। উই নিডেড, মানে তখন আমাদের অন্যভাবে সার্ভে করে বের করতে হবে, যেটা ন্যাচারালি। বাট এইখানে আমি তোমাকে কি দিয়ে দিছি, একটা জিওমেট্রিক্যালি আইডেন্টিফায়াবল কনফিগারেশন আমি তোমাকে দিছি, তাই না? স্ট্রাকচার তোমাকে আমি দিছি। তো সেই ক্ষেত্রে তোমাকে ডাইমেনশন যেগুলি দেওয়া আছে সেটা দিয়ে তুমি আলাদা আলাদা প্যাটার্ন বা আলাদা আলাদা ইন্ডিকেটেড যে এরিয়াগুলি আছে, আমি যেগুলো আলাদা ইন্ডিকেট করে দিচ্ছি, এরিয়াগুলি আলাদা বেসড অন দেয়ার কি কোএফিসিয়েন্ট অফ রানঅফ। তাহলে সেই এরিয়াটা কতটুকু এটা তোমাকে জানতে হবে, সেটা তুমি বের করে নিবা। যেমন এখানে দুইটা আলাদা আলাদা প্যাটার্নের এরিয়া আছে, ধরো এখানে আমি হয়তো ডট ডট দিয়ে দিচ্ছি এক জায়গায়, আরেক জায়গায় হচ্ছে প্লেন আছে, বা না থাকলেও আমি হয়তো তোমার পুরো একটা এরিয়ার ভেতরে যদি আমি একটা মার্কিং করে দেই, দ্যাট ইন্ডিকেটস যে ওই এরিয়াটা একটা নিজস্ব প্রপার্টি আছে, যেটা আমি তো অ্যারো দিয়ে ইন্ডিকেট করে দিচ্ছি এখানে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন নেই? এই টাইপের ম্যাথ প্রবলেম গুলো আসলে তোমরা করতে পারবা আর কি। দ্যাটস হোয়াট মানে আই ওয়াজ ট্রাইং টু মেক শিওর যে তোমরা করতে পারবা, বুঝবা, এই কারণে এটা করা। ঠিক আছে, ম্যাথ প্রবলেম খুব বেশি কঠিন কিছু না, তোমাদের জন্য খুবই সহজ, কনসেপচুয়ালি ক্লিয়ার থাকতে হবে। আরেকটা জিনিস, কোএফিসিয়েন্ট অফ রান অফ কি ইন্ডিকেট করে, কতখানি রান অফ হচ্ছে একটা জায়গাতে। এখন ধরো এখানে এই যে ইয়াটা দেওয়া আছে, হাইওয়ে রেস্টুরেন্ট কমপ্লেক্সের যে টপ ভিউটা দেওয়া আছে, এখানে সব জায়গার কিন্তু কোএফিসিয়েন্ট অফ রান অফ বলে দেয় নাই। যেমন ফর এক্সাম্পল এখানে যে রেস্টুরেন্টের যে টিন শেড এরিয়াটা আছে, শেডের এই এরিয়াটার কোএফিসিয়েন্ট অফ রান অফ কত, এটা তো বলেনি। তাহলে সেক্ষেত্রে তোমরা কিভাবে এই ম্যাথ প্রবলেমটা সলভ করবা? বলো, আমি ক্লাসে এটা বলেছি তো তোমাদেরকে, মানে ম্যাম কোণের মান দিয়ে আমরা না আসলে ম্যাথ প্রবলেম কেন করতেছি, আসলে ম্যাথ প্রবলেম করতেছি কারণ তোমাদেরকে কিছু অ্যানালিটিক্যাল ম্যাথমেটিক্যাল অ্যাপ্লাই বেসড যাতে কাজ করা হয় তোমাদের এই কোর্সের আন্ডারে, দ্যাটস দ্য রিজন। বাট আমরা কোর্সের আন্ডারে কি পড়তেছি এইটা কি আমরা জানি? আমরা কি করতেছি, কেন করতেছি, এটা কি আমরা জানি? এটা না জানলে আমরা ওই যে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার থাকবে না আমাদের। যেমন কোএফিসিয়েন্ট অফ রান অফ আসলে কি ইন্ডিকেট করে? কেউ একজন বলো অ্যান্সার, মাত্র বলছি আমি। মানে তোমাদের যেটুকু আন্ডারস্ট্যান্ডিং হয়েছে ওইটার উপরে বেস করেই বলো। কমিউনিকেট করলে দেন আই ক্যান হেল্প, মানে যে তোমার সাথে আমি অ্যাডিশনাল হয়তো কিছু বলবো আর কি। তুমি বলো এখানে কোএফিসিয়েন্ট অফ রান অফ যে এক একটা জায়গায় এক এক রকম, এটা কেন হয়েছে বা এটা কি ইন্ডিকেট করতেছে? এটার কারণ ম্যাম সব জায়গায় তো ম্যাম পানির ফ্লোটা সেম না, মাঝখানে হয়তো বেশি হতে পারে আর উপরের দিকে একটু কম, এই কারণে হচ্ছে মাঝখানে আর উপরের দিকে কিন্তু ব্যাপারটা, হ্যাঁ ঠিক আছে, সব জায়গায় পানির ফ্লোটা সেম না, কিন্তু এইটা ভিন্ন হয় কেন? এইটা এখানে কিন্তু স্লোপের ভ্যারিয়েশন আমরা ইন্ডিকেট করতেছি না, বা আমরা পিক রান অফের ভ্যালু যেটা রেশনাল মেথডে মেজার করছি, ওখানে কি আমরা ক্যাচমেন্ট এরিয়ার কোনো স্লোপের ভ্যালু ইউজ করছি না কিন্তু। ঠিক আছে, ওখানে ক্যারেক্টারিস্টিক যেটা ড্রেনেজ বেসিনের দেওয়া আছে সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রান অফ
এবং হচ্ছে হ্যাঁ বলতে পারো এরিয়াটা আছে। এখন কোএফিসিয়েন্ট অফ রান অফ ইটসেলফ এইটা শুধুমাত্র তোমার কোনো একটা জায়গার মাটির ইনফিল্ট্রেশন প্রপার্টির উপর রিলেট করে এটা আসে। ইনফিল্ট্রেশন মানে কি আমরা বুঝি? ইনফিল্ট্রেট করা মানে পানিটা কতখানি মাটির ভিতর ঢুকে যাচ্ছে। তো আমার উপর দিয়ে ফ্লো করতে গেলে কি বেশিরভাগ যদি মাটির ভিতর ঢুকে যায় তাহলে কি উপর দিয়ে বেশি ফ্লো করে? না করে না। এখন ধরো হ্যাঁ এখানে আরেকটা জিনিস হচ্ছে যে মাটিও তো সব জায়গায় নাই। আমি যদি পাহাড়ের ঢাল চিন্তা করি তখন ওই জায়গার ক্যাচমেন্ট এরিয়ার সব জায়গায় মাটি আছে, বাট এইখানে এটা একটা আরবান এরিয়ার একটা রেস্টুরেন্টের টপ ভিউ যেটা দেখতেছি এখানে তো কি আছে দেখো, অ্যাসফাল্ট, ব্রিক, তারপরে তোমার টিন শেড, এইগুলা তো নট ইভেন সয়েল। সয়েলে ইনফিল্ট্রেশন বেশি হবে না, এই এরিয়াগুলোতে ইনফিল্ট্রেশন বেশি হবে বলো তো? সয়েলে হবে। যেমন ধরো ফর এক্সাম্পল এখানে লন এরিয়ায় যে একটা দেখাচ্ছে গ্রাস পিন, এই যে গ্রাস। ম্যাম হ্যাঁ বলো। একটু কথা ছিল যে অনেকে বলতেছে ওই আপনার ওই যে ক্লাস কোড পায় না তো জয়েন হতে পারতেছে না। ক্লাস কোড পাইনি কেন? ক্লাস ক্লাসরুমে এতদিনে জয়েন হয়ে যাওয়ার কথা। মানে ওই যে 3-4 জন এখনো মানে ক্লাসরুমে জয়েন হতে পারে না নাকি ক্লাস? মানে ওরা ক্লাসরুমেই জয়েন হয় নাই? জি ম্যাম। তাইলে তো ক্লাস কোডটা তোমরা একটু শেয়ার করো। আচ্ছা তোমাদের কাছে নাই? না ম্যাম। এতক্ষণ পরে এটা বলতেছে, আল্লাহ এতদিন পরে ক্লাস কোডই জানে না। আমি তোমাদের চ্যাটে একটু দিয়েছি জিনিসটা, হ্যাঁ তোমরা একটু শেয়ার করে দিও, পারবে? জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে। তো যেটা বলতেছিলাম যে আমার যখনই গ্রাস এরিয়া হবে বা সয়েল হবে তখন আমার পোর স্পেসটা ইজিলি ওয়াটার অ্যাক্সেস করবে এবং সেখানে মাটির ভিতরে পানিটা ইজিলি ঢুকে যাবে। তো ঢুকে যদি বেশি যায় তখন কি উপর দিয়ে বেশি পানি গড়ায় যাবে না কম পানি গড়ায় যাবে? কম হবে। সেই ক্ষেত্রে রান অফ কোএফিসিয়েন্টও কম হবে। এই কারণে গ্রাসের দেখো কোএফিসিয়েন্ট অফ রান অফটা কম, কিন্তু ব্রিক অ্যাসফল্টের রান অফের কোএফিসিয়েন্ট বেশি। মানে ব্রিক অ্যাসফল্ট এরিয়ার উপরে যদি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে ম্যাক্সিমাম পানিটাই আমার রান অফে চলে যাবে। আই উইল হ্যাভ টু ডিল এ হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার। আর যদি আমার গ্রিনফিল্ড কন্ডিশন হয় সেক্ষেত্রে আমার রান অফে কম যাবে, কারণ সেখানে মাটি অলরেডি কিছু পরিমাণ অ্যাবজর্ব করবে বা ইনফিল্ট্রেটেড হয়ে যাবে মাটিতে। তো এই যে কনসেপ্টটা, এই কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা থাকা খুব জরুরি। যে এখন বলো আমাকে এই আলোচনাটা থেকে তোমাদের যে জাজমেন্ট সেটা অনুযায়ী বলো যে কোন একটা রেস্টুরেন্টের যে পার্টটুকু টিন শেডেড আছে ওই পার্টটুকুর মধ্যে কতটুকু ভিতরের দিকে ঢুকে যাবে আর কতটুকু এটার উপর দিয়ে গড়ায় চলে যাবে? ভিতরে যাবে, গড়াই তো চলে আসবে। পুরাটাই তো গড়ায় চলে আসবে। সেই ক্ষেত্রে রান অফ কোএফিসিয়েন্ট কত হওয়া উচিত? আইডিয়ালি জিরো রান অফ কোএফিসিয়েন্ট মানে কি? মানে হচ্ছে কোনোটাই গড়ায় চলে যায় না। ওয়ান হবে ম্যাম, ওয়ান বা ওয়ানের কাছাকাছি কোন একটা ভ্যালু আমরা ধরতে পারি। এই কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের থাকতে হবে যে আমি যদি কোন একটা জায়গার এরিয়াটাকে ইমপারমিয়েবল বলি তাইলে আমরা যেন এটা ধরে নিতে পারি যে ও তাইলে ওখানে ইনফিল্ট্রেশন নাই, রান অফই পুরোটা যাচ্ছে, তার মানে রান অফ কোএফিসিয়েন্ট ওখানে সর্বোচ্চ বা হাইয়েস্ট পসিবল ভ্যালু যে ওয়ান সেটার কাছাকাছি কিছু একটা আমি ধরতে হবে বা ওয়ান ধরতে হবে। এই কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা যেন আমাদের কি থাকে, ওকে থাকে আর কি। কারণ আমি হয়তো তোমাকে ওই সবসময় সব ভ্যালু বলে দিলাম না, ম্যাথের ইয়ার মধ্যে সব পড়লো না, বাট আমার আন্ডারস্ট্যান্ডিংটা ওকে আছে কিনা জিনিসটা সম্পর্কে, তাহলে আমি ম্যাথটা ইজিলি করতে পারবো। আমি কি একটা লেখা থাকবে বললো, ওটা আরেকবার বলেন তো। কি লেখা থাকবে তুমি আমাকে বলো, এবার কে কোশ্চেন করেছো? ম্যাম ওই যে বললেন যে হচ্ছে যেটাতে আপনি হচ্ছে দিবেন না সেক্ষেত্রে হচ্ছে ইমপারমিয়েবল কি দেয়া থাকবে বলে এক্সপেক্ট করতেছো? থাকবে না, কিছুই দেওয়া থাকবে না, বাট ইংলিশে কিছু একটা লেখা থাকতে পারে বলুন ওইটা। না কিছুই দেওয়া না থাকলে তো তুমি আর অঙ্কটা করতেই পারবা না। তোমার রেশনাল মেথডে পিক রান অফ বের করতে হলে কি কি ভ্যালু লাগবে এটা আমাকে বলো। এই যে এখানে লেখা আছে দেখো, দেখে বলো। সি আই এ আর হ্যাঁ সি কি, সিটা কি এখানে? আচ্ছা এটা কোএফিসিয়েন্ট না, এটা কোএফিসিয়েন্ট। আচ্ছা এইটা, আর আইটা কি? ইন্টেনসিটি।
ইন্টেন্সিটি, তাইলে তোমার ইন্টেন্সিটি লাগবে, কোএফিসিয়েন্ট অফ রান অফ লাগবে, আর এটা কি এরিয়া, এটা কি এরিয়া। হ্যাঁ আচ্ছা এই তিনটা জিনিস তোমার লাগবে কোশ্চেন থেকে, এটা তোমাকে বের করতে পারতে হবে, তাই না? নাহলে ম্যাথ আমরা কিউ বের করতে পারবো না, পিক রান অফটা বের করতে পারবো না। তো এখন তোমাকে যদি আমি আলাদা আলাদা এরিয়ার আলাদা আলাদা রান অফ কোএফিসিয়েন্ট আছে এই জিনিস বলি, তাহলে সেই রান অফ কোএফিসিয়েন্ট গুলো তো তোমার লাগবে, তারপরে না তুমি কিউমুলেটিভ ক্যালকুলেশনটা করবা, মানে ইন্ডিভিজুয়াল এরিয়ার জন্য করে সবগুলো এরিয়াটা যোগ করবা। এখন আলাদা আলাদা এরিয়া রান অফ কোএফিসিয়েন্ট তোমাকে আমার কি করতে হবে, দিয়ে দিতে হবে না? জি ম্যাম। এখন আমি তোমাকে যদি দিয়ে না দেই, আমি যদি খালি বলি যে ব্রিক আছে, অ্যাসফাল্ট আছে, গ্রাস আছে, তখন তুমি কি করবা? তখন তো তোমাকে আমি কোএফিসিয়েন্ট দিয়ে দিই নাই, তাহলে কেমনে ক্যালকুলেট করবা? তাহলে ওগুলো সর্বোচ্চ ধরবো। ওইটাই আমার তোমাদের কাছ থেকে এক্সপেকটেশন, যে তোমরা যেন একটা এডুকেটেড জাজমেন্ট করতে পারো। যেমন তুমি ধরে নিলা, এখানে ওই যে অ্যাসিউম দ্যাট, এই ব্যাপারটার কথা বলতেছি, যে আমি ধরে নিলাম লন এরিয়ার রান অফ কোএফিসিয়েন্ট এত, অ্যাসফাল্ট এরিয়ার রান অফ কোএফিসিয়েন্ট এত। এখন এই ধরে নেওয়ার মধ্যে আমি যদি অ্যাসফাল্টের রান অফ কোএফিসিয়েন্ট 0.1 ধরে, গ্রাসের রান অফ কোএফিসিয়েন্ট 0.9 ধরি, তার মানে কি আমার আন্ডারস্ট্যান্ডিংটা কি ঠিক আছে তখন? জি ম্যাম। ঠিক নাই কিন্তু, ঠিক নাই। এইটা আমি বলতেছি। আমি যাতে আমার আন্ডারস্ট্যান্ডিংটা যাতে আমি এখানে এইটুকু রিপ্রেজেন্ট করতে পারি, যে যেই জায়গায় রান অফ কোএফিসিয়েন্ট বেশি হওয়ার কথা সেখানে বেশি ধরেছে একটা ভ্যালু। যেমন নরমালি যে জায়গাগুলো ইমপারমিয়েবল বা যে জায়গাগুলোতে পারমিয়েবিলিটি কম, লেস পারমিয়েবল, অ্যাসফাল্ট, কনক্রিট, ব্রিক, টিন শেড, এই জায়গাগুলোর পারমিয়েবিলিটি কম, টিন শেডের সবচেয়ে কম। তো আমি সেই অনুযায়ী আমি গ্র্যাজুয়ালি রান অফ কোএফিসিয়েন্ট ওগুলাতে সবচেয়ে বেশি ধরবো, আর যত বেশি হচ্ছে মানে পারমিয়াবিলিটিটা বাড়তে আছে, তত আমি বুঝে যাচ্ছি যে আমার লসটা বেশি হবে, মানে রান অফের দিকে কম যাবে, সেক্ষেত্রে রান অফ কোএফিসিয়েন্টটা ধীরে ধীরে আমার কি হবে, কমে যাবে, লন এরিয়াতে আরো কম হবে। তাহলে আমি যদি মানে তোমাদেরকে এখন জিজ্ঞেস করি, অ্যাসফাল্ট বললাম, লন এরিয়া বললাম, আর টিন শেড বললাম, আমাকে ওই এখানে যেগুলি লেখা আছে এগুলি বাদ, তুমি আমাকে এই তিনটার জন্য তিনটা ভ্যালু অ্যাসিউম করে দাও, রান অফ কোএফিসিয়েন্টের ভ্যালু অ্যাসিউম করে দাও। অ্যাসফাল্টেরটা বললাম 0.65 হলে, টিনেরটা হবে 0.85। ঠিক আছে, লন এরিয়া কত হবে? আর হচ্ছে লন এরিয়া গ্রাস, হ্যাঁ ও আচ্ছা, এটা হচ্ছে সবথেকে হচ্ছে কম হবে, যেমন 0.1 হতে পারে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, এইটাই আমি বলছি, আর কিছুই বলি নাই। ঠিক আছে, যদি না দিয়ে দেই তখন এইভাবে এই অ্যাপ্রোচে করতে হবে। সো দ্যাটস হোয়াট আই মানে ওয়ান্টেড টু কমিউনিকেট উইথ ইউ, কারণ তোমাদের ম্যাথ প্রবলেম আসলে থাকবে, ক্লাস টেস্টেও থাকবে, আবার মিডিয়াও আমি দিতে চাই, তোমাদের জন্য ভালো, মানে তোমরা ভালো একটা কি বলবো আর কি, যে অনেক মুখস্থ করতে তো আসলে কষ্ট, তো এই কারণে ম্যাথ প্রবলেম গুলো আমরা এক্সামে দিচ্ছি আর কি, তো তোমাদের জন্য যাতে সেটা ইউজফুল হয় বা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতেও হেল্প করে। হ্যাঁ, আচ্ছা আর কোনো কোয়েশ্চেন কি আছে ম্যাথটা নিয়ে? ম্যাম একটা কোশ্চেন হচ্ছে যে যদি এরকম আপনি হচ্ছে না দিয়ে দেন, তখন আমরা যে অ্যাজিউম গুলো করবো, তাহলে আমরা আমাদের মতো করে এভাবে অ্যাজিউম করতে পারবো? অবশ্যই পারবে, জি ম্যাম, বুঝতে পারছি। বাট ওই যে বললাম যে রিজনেবল অ্যাজাম্পশনটা তোমার মার্ক ক্যারি করতে, তোমার রিজনেবল অ্যাজাম্পশনটা লাগবে আর কি। ম্যাম এগুলোর কি নির্দিষ্ট কোনো আছে যে মানে এই মানগুলো 0 থেকে 1 এর মধ্যেই ধরতে হবে, বা 0 থেকে 2 এর মধ্যে? না, তোমরা এখানে সাজেশন হিসেবে কিছু রেঞ্জ আছে দেওয়া, আমি না তোমাদেরকে মুখস্থ করতে বলতেছি না, আমি হয়তো ওরকম কঠিন কিছুই দিব না যে এতর মধ্যে ধরতে হবে, এরকম কিছুই না। জিনিসটা হচ্ছে তুমি মাত্রই যে ধরনের মানে জাজমেন্টটা মেক করেছো, এই ধরনের একটা জাজমেন্ট যাতে তোমরা মেক করতে পারো, সেটার জন্য কোনো চার্ট মুখস্থ করার দরকার নেই বা রেঞ্জ মুখস্থ করারও দরকার নেই আমি মনে করি। ঠিক আছে, ওকে, তাইলে আমরা পরের টপিকে ঢুকি না, পরের টপিকটা আমরা স্টার্ট করি। আমাদের আজকের ক্লাস যদি হতো ইন পারসন, আমরা এই টপিকে অলরেডি শুরু করে দিতাম, আসলে আমাদের অনেক ইচ্ছা আছে, আমরা মেবি তোমাদেরকে আমার একটু মানে তোমাদের কাছ থেকে অ্যাডিশনাল ক্লাস টাইম নিয়ে নিতে হবে। সিআর এর সাথে কথা বলে আমি একটু তোমাদেরকে ক্লাস যেই টাইমে তোমরা ফ্রি আছো আফটার ইফতার কোন একটা টাইম যদি হয়, সেটা অন্য কোনো দিনে করে আমরা কমপ্লিট করে দিতে হবে আর কি বাকি পার্ট। তো রিভার ট্রান্সপোর্টেশন এইটা আমাদের নেক্সট চ্যাপ্টার টাইটেল,
এই চ্যাপ্টারে আসলে আমরা যেগুলো নিয়ে স্টাডি করব সেটা হচ্ছে মানে ফর্ম অফ রিভার কিভাবে ফ্লো করে এবং রিভার আসলে ফ্লো করার সময় কি কি ট্রান্সপোর্ট করে ইন ইটস ওয়াটার বডি। এখানে রিভার ট্রান্সপোর্টেশন কিন্তু আবার এরকম কিছু না যে আমরা নর্মালি জেনারেলি যেটা বুঝি যে ট্রান্সপোর্টেশনের বিভিন্ন মিডিয়াতে আমরা বলি কি আকাশপথে আছে, তারপরে নদী পথে আছে, তারপরে তোমার রাস্তা দিয়ে ট্রান্সপোর্ট করা যায়, ওই রকম ট্রান্সপোর্টেশন কিন্তু এই টপিকের আন্ডারে পড়ে না রিভার ট্রান্সপোর্টেশন। এটা আমরা জিওমরফোলজি সাবজেক্টের আন্ডারে যেহেতু স্টাডি করছি, আমাদের ফোকাস হচ্ছে বেসিক্যালি রিভার ইন ইটস ওয়াটার বডি আসলে কি ধরনের লোড বা সয়েল পার্টিকেল ক্যারি করছে, এটা নিয়ে যে স্টাডিটা সেটা আমরা আসলে এই টপিকের আন্ডারে পড়ব। তো জেনারেলি যদি আন্ডারস্ট্যান্ড করি রানিং ওয়াটার যদি থাকে, রানিং ওয়াটার কেন থাকে এটাও আমার বোঝার বিষয় আছে। যে আমাদের রিভারের যদি ফুল কোর্স অফ অ্যাকশন চিন্তা করি, রিভারটা উৎপত্তি হয় কোথা থেকে? নর্মালি পাহাড়ি এলাকা, ওই পাহাড়ের যেই চূড়া যে অল্টিটিউডে থাকে বেসিক্যালি ওইখানে ফ্রিজিং টেম্পারেচার আছে, তো ওইখানে পানিটা বরফ আকারে থাকে এবং যখন আমার ওয়েদার আমাকে পারমিট করে যে এই বরফটা গলবে, তখন আমার এখান থেকে হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটারের একটা সোর্স তৈরি হয়। এবং ইন্টারেস্টিংলি এই ওয়াটারটা আসলে আমাকে একটা হাই অল্টিটিউড থেকে মানে ফ্লো ডাউন করার একটা সুযোগ তৈরি করে। তো রিভার এইভাবে উৎপত্তি হয় এবং আলটিমেটলি রিভার এন্ড করে কোথায় গিয়ে? সমুদ্রে। আচ্ছা, তাহলে এই এক্স ডিরেকশন বরাবর আমি আসলে ধরলাম যে ডিস্টেন্স ফ্রম সোর্স। হ্যাঁ, আর ওয়াই ডিরেকশনটা যেটা দেখতে পাচ্ছি, এটা একটা মানে গ্রাফিক্যালি দেখাচ্ছি, এটা হচ্ছে বেসিক্যালি অল্টিটিউড ফ্রম মিন সি লেভেল বা হাইট ফ্রম মিন সি লেভেল। হাইট অফ হোয়াট? রিভার বেডের হাইট কিন্তু। হ্যাঁ, এই রিলেশনশিপটা নর্মালি আসলে এখানে আমরা দেখবো এক্সপোনেনশিয়ালি এইভাবে ডিডিউস করে। এইটার একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আমরা পরে দেখবো, বাট আপাতত আমরা এখানে মেকানিজমটা বুঝি। রিভারে ওয়াটার ফ্লো করে অনলি বিকজ অফ কি না থাকলে ওয়াটার ফ্লো করতো না? স্লোপ। তাইলে এখন এই যে স্লোপটা আমরা দেখতে পাচ্ছি এক এক জায়গায় একটু এক এক রকম দেখতে পাচ্ছি না, কনস্ট্যান্ট স্লোপ না কিন্তু। রিভারের শুরুর দিকে যে পার্টটা, এই পার্টটাতে স্লোপ সবচেয়ে হাইয়েস্ট থাকে, আর শেষের দিকে যে পার্টটা সেটা সবচেয়ে লোয়েস্ট থাকে। তো মোটা দাগে রিভারের কোর্স অফ অ্যাকশনকে 3 ভাগে ভাগ করা যায়, বা 3টা জোনে ভাগ করা যায়। ফার্স্টের জোনটাতে হয় ইরোশন, এরপরের জোনটাতে হয় ট্রান্সপোর্টেশন। মানে এখানে পিওর ট্রান্সপোর্টেশনই হয়, এখানে ইরোশন ডেপোজিশনও হয় না। আর লাস্টের পার্টে হয় গিয়ে ডেপোজিশন, কারণ ওই সময় স্লোপ সবচেয়ে বেশি কম থাকে, মানে সবচেয়ে কম স্লোপে ওয়াটার ফ্লো করে। কি করবে? ওয়াটারের ভিতরে যে পার্টিকেল সেটাকে ক্যারি করতে পারবে না, রেদার ডেপোজিট করবে। তার মানে এইখান থেকে এটা বোঝা গেল যে ওয়াটার আসলে কতটুকু পার্টিকেল তার মধ্যে ক্যারি করবে, এটা আসলে ডিরেক্টলি স্লোপের সাথে রিলেটেড। কারণ ওয়াটার যেটা ফ্লো করে, ওয়াটারের যে ভেলোসিটি সেটা ডিরেক্টলি কিসের সাথে? স্লোপের সাথে রিলেটেড। ভেলোসিটি যদি অনেক বেশি হয়, ইরোশন টেন্ডেন্সি বেশি, ক্যাপাসিটি বেশি থাকে। আর যত অন দা ওয়ে ভেলোসিটি কমে যাবে, তত আমার ক্যাপাসিটি অফ ক্যারিং পার্টিকেল কমে যাচ্ছে। তাহলে 3টা জেনারেল রেঞ্জে আমরা ভাগ করতে পারি। তো ডেপোজিশনাল যে জোনটা, ওইটাতেই আসলে হচ্ছে কি ফর্ম করে। রিভার আসলে এরকম বিভিন্ন শাখা প্রশাখা দিয়ে ভাগ হয়ে হয়ে আলটিমেটলি সমুদ্রে গিয়ে পড়ে, এবং এখানে মাঝখানে ল্যান্ড ফর্ম তৈরি হয় আর কি। আমার ড্রয়িং এত ভালো হয় নাই আসলে, মানে টুকরো টুকরো। তুমি যখন বাংলাদেশের মানচিত্রে দেখবা বঙ্গোপসাগরের দিকে যেতে যেতে ল্যান্ডফর্ম গুলো একটু ছোট ছোট ভাগে ভাগ হয়ে যাচ্ছে আর কি। এবং পানিটার আসলে স্রোতের শক্তি যত কম, অ্যালং সার্টেন ডিরেকশনে যাওয়ার ক্যাপাসিটিও কমে যায়, তখন বিভিন্ন দিকে ছড়ায় ছিটায় বিভিন্ন ট্রিবিউটারি তৈরি করে সে সমুদ্রে গিয়ে পড়তেছে। এবং এই যে এরিয়াটাতে যে ডেপোজিশন হচ্ছে, ওইটাকেই বলে হচ্ছে তোমার ডেল্টা। মানে ডেল্টা ফর্ম করে ওখানে ল্যান্ডফর্ম তৈরি হচ্ছে ডেপোজিশনের মাধ্যমে। তো নদী কিন্তু ল্যান্ড ফর্ম করে, মানে সয়েল ডিপোজিট ওখানে করে যখন ডেপোজিশনাল এরিয়াতে যায়। আর নদীর যে শুরুর দিকে এরিয়াটা থাকে,
পাহাড়ি এলাকা থেকে যখন মাত্র নদীটা শুরু হচ্ছে ওই সময় কি করে ওই জায়গাগুলো থেকে পার্টিকেল ইরোড করে করে ক্যারি করে করে নিয়ে আসে এবং ডিপোজিশনাল এরিয়াতে ডিপোজিট করে। এই জেনারেল আন্ডারস্ট্যান্ডিংটা রিভারের কোর্স অফ অ্যাকশনের আমাদের যদি থাকে তাহলে বাকি পার্টগুলো আমরা এখন বলতে পারি যে রানিং ওয়াটার কি করে, এটা তোমার ট্রান্সপোর্ট করে ডেব্রিজ, তারপরে যখন যেখানে তার ফ্লো অনেক হাই সে জায়গাগুলোতে চ্যানেলকে আরো ডিপার ইরোড করে। ডিপার বলতে ওই যে আমরা যে নদীর ক্রস সেকশন চিন্তা করি, যখন আমরা এখানে একটু যদি ক্রস সেকশনের দিকে তাকাই, যখন আমরা ইরোশনাল পার্টে আছি রিভারের ক্রস সেকশনটা অনেক মানে এরকম হবে, অর্থাৎ ডিপ হবে এবং মানে ন্যারো হবে। আর যখন আমার ডেপোজিশনাল সাইডে আছে তখন ওয়াইডার এবং শ্যালো ডেপথ হবে, কারণ রিভারের মানে শক্তি কম, ও মোর মানে ওয়াইডার ডিরেকশনে আসলে চলে গেছে, মানে পানিটা রেদার সাইড ওয়েতে যাওয়ার টেন্ডেন্সিটা বেড়ে গেছে এবং ডেপথটা কমে গেছে, যেহেতু ইরোশনাল টেন্ডেন্সিটা কমে গেছে। আচ্ছা, it deposits sediments at various points along the valley or delivers them to lakes or oceans. আচ্ছা, তাহলে এই যে সেডিমেন্ট এটা বিভিন্ন জায়গায় along its course of action সে ডিপোজিট করে, or ultimately যেটুকু ডিপোজিট করবে না সেটা সে কোনো সে ওশানে বা সিতে গিয়ে ফাইনালি ছাড়ে, ডেলিভার করে আর কি। আর লেক বলেছে কারণ রিভার যদি কোনো কারণে কোনো রিভার এন্ড করে এমন একটা ওয়াটার বডিতে যেটা সি না মানে ওশান না, সামওয়্যার এলস, তখন গিয়ে সেই ফাইনাল ডেলিভারি ওই জায়গাতে দিয়ে দিবে। আর রিভার ট্রান্সপোর্টেশনের এখানে একটা ডেফিনেশন বলা আছে যে কি ক্যারি করে আর কি, সেটাই কি ট্রান্সপোর্ট করে। রিভার ট্রান্সপোর্টেশন ইজ দ্য অ্যাবিলিটি অফ দ্য রিভার টু ক্যারি অ্যালং দ্য পার্টিকলস দ্যাট স্ট্রিম পিকস আপ ডিরেক্টলি ফ্রম ইটস ওন চ্যানেল অর দ্যাট ইজ সাপ্লাইড টু ইট বাই স্লোপ ওয়াশ, ট্রিবিউটারিজ অর ম্যাস মুভমেন্ট। তো মাত্রই আমি বলছিলাম যে ইরোশনাল টেন্ডেন্সি বেশি থাকলে গিয়ে রিভার ইরোড করে দেয়, মানে রিভার যেই সারফেসটার উপর দিয়ে ফ্লো করে যাচ্ছে সেই সারফেসটাই অর্থাৎ রিভার বেডটাকে ইরোড করে করে সে ক্যারি করে করে নিয়ে যায়। বাট নট অনলি দ্যাট, অ্যালং ইটস ওয়ে সাইড দিয়ে যে স্লোপ ওয়াশ আসবে অর্থাৎ পাহাড়ের মাঝখান দিয়ে যখন সে ফ্লো করে যাচ্ছে তখন স্লোপ ওয়াশ হইতে পারে বা আদার কোনো একটা ট্রিবিউটারি, অর্থাৎ রিভারের কোর্স অফ অ্যাকশনে আমরা যদি টপ ভিউতে দেখি কোন একটা রিভার একা একাই পুরাটা মানে ট্রাভেল করে তা না। ধরো আমি এটা যদি টপ ভিউ হয়, হয়তো বিভিন্ন জায়গা থেকে ট্রিবিউটারি দিয়ে ওকে পাস করছে, ও হয়তো শুরু করেছে আরো অনেক আগে, বাট ট্রিবিউটারি গুলা কিন্তু ওকে কন্ট্রিবিউট করতেছে, ছোট ছোট শাখা নদী, তাই না? শাখা নদী গুলা ওকে ম্যাটেরিয়াল পাস করতেছে। আচ্ছা, এখন আসি যে রিভার ট্রান্সপোর্টেশন ইজ দ্য অ্যাবিলিটি অফ দ্য রিভার বলছি, তাই অ্যাবিলিটি কতটুকু এটা মেজার করার আমার কিছু ওয়ে থাকতে হবে, বা অ্যাবিলিটিটা আন্ডারস্ট্যান্ড করার জন্য কোন কোন ফ্যাক্টর আমাকে এফেক্ট করে আর কি রিভারের ট্রান্সপোর্টেশন অ্যাবিলিটিকে। তো প্রথমেই যেই পার্টিকেল ক্যারি করবে সেটার ম্যাক্সিমাম সাইজ এবং যতখানি ভলিউমে আমাকে পার্টিকেল ক্যারি করতে হচ্ছে এগুলা ডিসাইড করবে আসলে যে কাকে ক্যারি করতে হচ্ছে সেই অনুযায়ী আর কি তার ক্যাপাসিটিটা। আরেকটা হচ্ছে আমার রিভারের ভেলোসিটিটা কত, সেটাই আসলে মেইন। আমার ট্রান্সপোর্টেশন পাওয়ারটা আসলে রিভারের ভেলোসিটির উপরই সবচেয়ে বেশি ডিপেন্ড করে। তো এখন আসি, এখানে কিছু টার্ম বা ডেফিনেশন আছে, যেমন লোড, দ্য অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়াল দ্যাট এ রিভার ক্যারিজ অ্যাট এনি টাইম ইজ কল্ড ইটস লোড। এইটা হইতে পারে পুরা রিভার জুড়ে অথবা রিভারের কোনো একটা স্পেসিফিক সেগমেন্টও হইতে পারে। লোড বলতে বোঝাচ্ছি আমি যদি একটা টাইম স্ন্যাপ নেই, একটা সার্টেন স্পেসিফিক টাইমে রিভারের ওয়াটার বডিতে কতখানি ম্যাটেরিয়াল এক্সিস্ট করছে, ক্যারি করছি, সেটাই আমার কি লোড। ক্যারি করছি বলতে কি বোঝাচ্ছে? ক্যারি করছে বলতে বোঝাচ্ছে যে রিভারের ওয়াটার তো হচ্ছে ফ্লোয়িং, তাহলে ওয়াটার বডিটা যে ফ্লো করছে অ্যালং উইথ ইট আমার পার্টিকেল গুলাও কিন্তু ফ্লো করছে। সো এইটা এমন না যে ও রেখে রেখে চলে যাচ্ছে, যেটা সেটা কিন্তু লোড না, যেটা সে ক্যারি করে করে যাচ্ছে সেইটা হচ্ছে তার লোড। আচ্ছা, এখন আসি পরের টার্মটা কি, ক্যাপাসিটি। আমাকে কিন্তু ইন্টারাপ্ট করবা যদি মানে বুঝতে কোনো জায়গায় অসুবিধা থাকে। আচ্ছা, ক্যাপাসিটি হচ্ছে দ্য টোটাল অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়াল এ রিভার ইজ কেপেবল অফ ক্যারিং। এখন এইটা কিসের উপর ডিপেন্ড করবে? রিভার আসলে কতখানি নিতে পারে। ধরে নাও যে তুমি 10 কেজি ওজন নিতে পারো, এখন তোমাকে যদি আমি 5 কেজি লোড দেই, তুমি সেই 5 কেজি লোডটা ক্যারি করে চলে যাচ্ছ, অসুবিধা নাই, 10 কেজি হচ্ছে তোমার লিমিট, বা 10 কেজির বেশি দিলে তুমি পারবে না। সেরকমই আমার রিভারের যেই ওয়াটার বডি যে আন্ডার যে ভেলোসিটি আছে
সেই ভেলোসিটির আন্ডারে কতখানি সে ম্যাক্সিমাম ক্যারি করতে পারে, সেটাই আসলে তার ক্যাপাসিটি আন্ডার এনি গিভেন সেট অফ কন্ডিশনস। তো এটা নট অনলি দ্য ভেলোসিটি, আসলে এখানে ভেলোসিটিটা তো আউটকাম অফ দ্য স্লোপ। সো আমি যখন কোন একটা সেগমেন্টের কথা বলতেছি, রিভারের যে সেগমেন্টই আমি বলবো, সেই সেগমেন্টে আন্ডার এনি গিভেন কন্ডিশন, অর্থাৎ বাদ বাকি যে ভ্যারিয়েবল গুলি এফেক্ট করতে পারে ওগুলাকে আমি ফিক্স করে দিচ্ছি। ওই সময়ের ওই ভ্যারিয়েবল গুলি ওই লেভেলে যদি ওই এক্সাক্ট ওই ভ্যালুতেই থাকে, তাইলে যে পরিমাণ সে ক্যারি করতে পারে সেটা তার ক্যাপাসিটি। Capacity of a river varies approximately with the third power of velocity if a fair portion of all grain sizes are available. আচ্ছা, এখানে মেইন জিনিসটা হচ্ছে ক্যাপাসিটি যে ভেলোসিটির সাথে রিলেটেড এবং প্রপোর্শনালি রিলেটেড, এটা আমরা অলরেডি বুঝে ফেলছি। বাট পাওয়ারটা এখানে ভ্যারি করে বেসড অন দা টাইপ অফ দা লোড। ওই যে এখানে টাইপ অফ দা লোডের কথা বলা আছে, সাইজ অফ দা পার্টিকেল, ভলিউম। এখানে সাইজের কথাটাই মেইনলি এখানে আসছে, যে যদি বেশি ফাইন পার্টিকেল ক্যারি করো সেক্ষেত্রে পাওয়ারটা বেশি হায়ার হবে, মানে থার্ড পাওয়ারেরও বেশি। আর যদি বেশি কোর্স পার্টিকেল ক্যারি করো, কোর্স পার্টিকেল ক্যারি করা হচ্ছে ডিফিকাল্ট দেন ফাইন পার্টিকেল ক্যারি করা, সেক্ষেত্রে পাওয়ারটা কমে যায়। আর যদি তোমার ওয়েল ডিস্ট্রিবিউটেড হয় তাহলে পাওয়ার হচ্ছে 3। এই ধরনের একটা জাজমেন্ট এখানে দেওয়া আছে আর কি, যে ম্যাটেরিয়ালের সাইজ অনুযায়ী আসলে ক্যাপাসিটিটা ভেলোসিটির সাথে রিলেটেড। এখন আসি ক্যাপাসিটিটা বোথ ডিসচার্জ আর ভেলোসিটি দুইটারই ফাংশন। ঠিক আছে, ডিসচার্জ আর ভেলোসিটি দুইটার মধ্যে ডিফারেন্স কি, মানে ভেলোসিটি কি আর ডিসচার্জ কি, এটা আমরা বুঝি। আচ্ছা, বুঝি আমরা। আচ্ছা বলো, এখানে যদি ভেলোসিটি হয় v আর এই ক্রস সেকশনের এরিয়া যদি হয় a, তাহলে ডিসচার্জ কত ভাগ করে দিব? হ্যাঁ, a মাল্টিপ্লাইড বাই v। তাহলে এটার ইউনিট কি হবে? এরিয়ার ভেলোসিটি, এরিয়া হচ্ছে মিটার স্কয়ার আর ভেলোসিটি পার সেকেন্ড। তাহলে কত হয়? মিটার কিউব পার সেকেন্ড। ইটস ভলিউম পার টাইম, তাই না? তো এইটাই ডিসচার্জের ইউনিট। তার মানে অ্যাজ উই হ্যাভ মেনশন যে ক্যাপাসিটি হচ্ছে কতখানি টোটাল এই ক্রস সেকশনে ক্যারি করে সে। তার মানে ক্রস সেকশন বেশি হলে ক্যাপাসিটিটা কি হয়ে যাবে তখন? একই ভেলোসিটিতে আমার যদি ক্রস সেকশনটা বেশি হয় তাহলে ক্যাপাসিটিটা কি হয়ে যাবে? বেড়ে যাবে না? বেড়ে যাবে। এই কারণে ক্যাপাসিটিটা অ্যাকচুয়ালি বোথ ভেলোসিটি এন্ড ডিসচার্জ দুইটারই প্রপোর্শনাল। ঠিক আছে, ক্যাপাসিটি ইজ প্রপোর্শনাল টু বোথ ভেলোসিটি এন্ড ডিসচার্জ। আচ্ছা, এখন একটা টার্ম আছে কম্পিটেন্স। কম্পিটেন্সটা রিলেটেড টু দ্য সাইজ অফ দ্য মানে ইন্ডিভিজুয়াল পার্টিকেল, অর্থাৎ এট এ টাইম আমি সবচেয়ে বড় কত সাইজের পার্টিকেলটা ক্যারি করতে পারছি আন্ডার মাই রিভার ওয়াটার, মানে ফ্লোয়িং ওয়াটার, সেটা হচ্ছে আমার কম্পিটেন্স। এখন সেই ক্ষেত্রে কি আমার ক্রস সেকশন কত বড় এটা ম্যাটার করবে? আসলে ক্রস সেকশন বলতে আমি রিভারের মানে ক্রস সেকশনটা যেটা দেখলাম আর কি, এই যে এরিয়াটা, ক্রস সেকশনাল এরিয়া, এটা যদি বড় বা ছোট হয় সেটার সাথে কি ম্যাটার করবে যে আমি কত বড় পার্টিকেল ক্যারি করছি? কারণ আমার রিভারের ক্রস সেকশন অনেক বড়, আমি ম্যাক্সিমাম যেই সাইজের হয়তো বোল্ডার ক্যারি করতে পারি, ম্যাক্সিমাম হয়তো বা অত বড় সাইজের পার্টিকেলও যদি আমি ক্যারি করি, সেটার সাইজ কিন্তু ইন কম্পারিজন টু মাই রিভার ক্রস সেকশন খুবই ছোট। সো এখানে ক্রস সেকশন দিয়ে এটা ডিফাইন হবে না, এটা ডিফাইন হবে কি দিয়ে? শুধু ভেলোসিটি দিয়ে। এটা কি বুঝতে পারতেছি কম্পিটেন্সটা? বুঝি নাই? আচ্ছা, আমি সবচেয়ে বড় কোন সাইজের পার্টিকেল ক্যারি করতে পারবো রিভারে, এটা আমার কিসের সাথে রিলেটেড হবে? রিভারের ওয়াটারের ভেলোসিটির উপরেই তো ডিপেন্ড করবে, তাই না? ভেলোসিটি যদি অনেক বেশি হয় তাইলে তার কি বেশি? বড় একটা পার্টিকেলকে ক্যারি করার ইয়াটা বেশি হবে না? কাইনেটিক এনার্জিটা বেশি হবে তো, মানে ভেলোসিটির সাথে এটা রিলেটেড, এটা আমরা মানে সবাই আন্ডারস্ট্যান্ড করতেছি, তাই না? যে আমার যখন স্লোপ অনেক হাই থাকবে, হাই স্লোপের আন্ডারে আমার যে হাই ভেলোসিটিটা আসবে, সেই ভেলোসিটি দিয়ে আমি ইজিলি একটা বড় সাইজের পার্টিকেল, অর্থাৎ বড় একটা সাইজের সবচেয়ে বড় সাইজের যে পার্টিকেলটা আমি ক্যারি করতে পারছি, ইট ইজ মোস্টলি ডিপেন্ডেন্ট অন দা ফ্লো ভেলোসিটি। কিন্তু ক্রস সেকশন ছোট নাকি বড় সেটার সাথে এটা রিলেশন নাই। তার মানে ডিসচার্জের উপরে এটা ডিপেন্ড করতেছে না। তার মানে কম্পিটেন্স ইজ নট প্রপোর্শনাল টু
or is a function of discharge. It is a function of velocity only. বুঝতে পারছো কথাটা? জি ম্যাম। আচ্ছা, এবং এইটা বেসিক্যালি দেখা যাবে ইকুইভ্যালেন্ট একটা স্ফিয়ারের ডায়ামিটারের সাথে ভেলোসিটির স্কয়ার প্রপোর্শনাল হয়। এই প্রুফটা আমরা পরে হয়তো ইনশাআল্লাহ দেখব। হ্যাঁ, তো এটা এখানে থাক। কম্পিটেন্স সম্পর্কে আমাদের আইডিয়া হলো যে রিভারের কম্পিটেন্স বলতে আমরা কি বুঝি। এরপরে আসি হচ্ছে লোডের ক্লাসিফিকেশন। এখন এখানে তো আমরা লোডটা বলে আসছি, লোড বলতে কি বোঝায়? রিভারের ওয়াটারে যে সয়েল পার্টিকেল ক্যারি করছি আমি, সেটাই আমার লোড। এখন লোড কয় ধরনের আছে? মেজর দুইটা ডিভিশন আছে লোডের। একটা হচ্ছে তোমার যদি আমি সলিউশনে ক্যারি করি, আর একটা হচ্ছে আমি যদি সাসপেনশনে মেকানিক্যাল ফোর্সের আন্ডারে ক্যারি করি। হ্যাঁ, ডিজলভ লোড আর সাসপেন্ডেড লোড। এখন ডিজলভ লোডটা সেটা হচ্ছে যেই পার্টিকেল গুলো বা যে ম্যাটেরিয়াল হচ্ছে পানিতে দ্রবীভূত হয়ে যায়, আছে না যে লবণ পানিতে দ্রবীভূত হয়, তো দেয়ার ইজ টাইপ অফ রক অর সয়েল যেটা পানিতে দ্রবীভূত হয়, যেমন লাইমস্টোন হয়। তো বিভিন্ন জায়গার জিওলজিক সেটআপ অনুযায়ী ওখানে মানে সলিউবল পার্টিকেল কতখানি আছে সেই অনুযায়ী আসলে ডিপেন্ড করবে যে ডিজলভ লোডটা কতখানি আমার রিভার ওয়াটারে থাকে। ডিজলভ লোড কি চোখে দেখা যাবে? পানির মধ্যে যদি একটা কিছু মানে ডিজলভ হয়ে যায় তখন তো আর আলাদা করে পার্টিকেল চোখে দেখা যাবে না, যাবে আয়নিক ফরম্যাটে থাকে সেটা। ঠিক আছে। আর সাসপেন্ডেড লোডটা চোখে দেখা যাবে, এবং আইডিয়ালি ওই রিভার স্ট্রিম থেকে তুমি পানি নাও, পানি নিয়ে কোনো একটা রিজার্ভারে রেখে দাও, তাহলে নিচে কি হয়ে যাবে? সাসপেন্ডেড লোডটা সেটেল করে যাবে, তাই না? মেকানিক্যাল ফোর্সের আন্ডারে আমি ওটা ক্যারি করছিলাম। ঠিক আছে, সাসপেন্ডেড লোডটা বুঝতে পারছি। আচ্ছা, তাইলে সাসপেন্ডেড লোডটা রিমেইনস ইন সাসপেনশন ডিউ টু দ্য টার্বুলেন্স অফ ওয়াটার, এবং পার্টিকেল গুলার মানে টার্মিনাল ভেলোসিটিকে ওভারকাম করার মতন স্ট্রেংথ যখন থাকে তখন ওই ওয়াটারটা ওই পার্টিকেলটাকে ক্যারি করতে পারে। টার্মিনাল ভেলোসিটি কি? টার্মিনাল ভেলোসিটি হচ্ছে ফ্রি ফলিং কোন একটা পার্টিকেল ওয়াটারের মধ্যে একটা সার্টেন ভেলোসিটিতে হচ্ছে রিচ করার পরে আর ভেলোসিটি তার বাড়ে না, সেই ভেলোসিটিটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। তো এই টার্মিনাল ভেলোসিটি যদি আমি ওভারকাম করে ফেলতে পারি তাহলে ওই পার্টিকেলটাকে আমি ক্যারি করে নিয়ে যেতে পারবো। তো আমার ওয়াটারের ভেলোসিটি যদি এটার চেয়ে বেশি হয় তখন আমি ওটাকে ক্যারি করতে পারবো, সেটা হচ্ছে আমার সাসপেন্ডেড লোড। The last type of load is bed load, which is actually not carried in suspension, but এটা along the path, মানে along the river flow এটা কিন্তু ক্যারি হয়। ক্যারি হয় কিভাবে সেটা নিচে বলবো আমরা। এটা হচ্ছে রিভার বেড বরাবর ক্যারি করা হচ্ছে। এবং এই ধরনের বুঝতেই পারছি আমরা যে সবচেয়ে বেশি ভারী যে লোডগুলো হয় সেটা বেড লোডের আন্ডারেই পড়বে, তাই না? গ্র্যাভেল বা স্যান্ড, যদি কোবল হয়, ওই ধরনের একটু বড় পাথুরে পার্টিকেল গুলো আমরা হয়তো বেড লোড হিসেবে ক্যারি করবো। মুভস অ্যালং দ্য রিভার বেড, নট ডিরেক্টলি ইন দ্য সাসপেনশন অর ওয়াটার বডি আর কি। তো কিভাবে ক্যারি করে, মুভ করে সেটা এখানে বলা আছে তিনটা প্রসেসের কথা। একটা হচ্ছে স্যালটেশন। স্যালটেশন জিনিসটা হচ্ছে পার্টিকেলটা ডিউ টু টার্বুলেন্স সাডেন একটা মানে শিফট পায় এবং সে তখন রিভার বেড থেকে জাম্প করে সাসপেনশনে চলে আসে। অ্যালং দ্য ওয়ে যখন ওই টার্বুলেন্সটা পাচ্ছে না তখন সে আবার নিচে সেটেল করে যায় রিভার বেডে, বাট এগেইন সে আবার এই ধরনের একটা ফোর্সের আন্ডারে উপরের দিকে উঠে আসে। তো এই যে রিভার ওয়াটার ফ্লো করছে, এইটার এই ফ্লোয়িং ওয়াটার বডির আন্ডারে সে একটা স্লো পেসে হইলেও সামনের দিকে আগাচ্ছে, অর্থাৎ রিভারের ফ্লোয়ের ডিরেকশনে আগাচ্ছে কিন্তু। সো দিস প্রসেস ইজ কল্ড স্যালটেশন। ফ্লাং আপওয়ার্ড অ্যান্ড ডিউ টু এটা যেহেতু হেভি, এটা বারবারই হচ্ছে রিভার বেডে ফেরত আসে, বাট এভাবেই করে সে সামনের দিকে আগায়। আর বাকি দুটো প্রসেস হচ্ছে আমরা সহজে বুঝতে পারি, রোলিং আর স্লাইডিং। রোল করে করে আগাচ্ছে আর স্লাইড করে করে আগাচ্ছে। তো রোলিংটা হচ্ছে যখন পার্টিকেল যেটা ক্যারি করছে আমি মোস্টলি স্ফেরিক্যাল শেপের হবে, তখন রিভার ওয়াটারের ফ্লোয়ের কারণেই সে এই ডাউনস্ট্রিম ডিরেকশনে ফ্লো করতে থাকবে, মানে ট্রাভেল করতে থাকবে। আর যদি এবড়ো হয় তখন স্লাইডিং এর মাধ্যমে সে মুভ করতে থাকবে। আচ্ছা, আমি একটু সময় নেই আজকে। তোমাদের কি এরপরে আর কিছু আছে? হ্যালো, মানে না ম্যাম আর কিছু নাই ম্যাম। আচ্ছা, আমি আর হাফ এন আওয়ার ক্লাস নিতে চাচ্ছি আর কি, যদি পসিবল হয়। অসুবিধা হবে?
না ম্যাম, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা এই পার্টগুলোও কভার করে দিব। আচ্ছা, চ্যানেল চেঞ্জেস ইন দ্য ফ্লাড। সো দিস ইজ অ্যান ইন্টারেস্টিং মেকানিজম, যে আমরা তো জানি যে রিভার যে ফ্লো করে, ইট ফ্লোস অন টপ অফ সয়েল বডি, এবং সয়েল বডি ইজ নাথিং লাইক স্টিল অর কনক্রিট, যে এটাকে আসলে মানে ওয়াটার খুব বেশি মডিফাই করতে পারবে না। ফ্লোয়িং ওয়াটার হ্যাজ ইটস মানে সার্টিন স্ট্রেংথ, যেটা দিয়ে সে সয়েলের এই যে সেটআপটা সেটাকে খুব সহজেই আসলে মডিফাই করতে পারে। তো আসলে কি ঘটে সেটা হয়তো আমরা উপর থেকে দেখি না। কোনো একটা সেগমেন্ট অফ রিভার আমরা হয়তো এটার টপ ওয়াটার লেভেলটা দেখি, অর্থাৎ পানির লেভেলটা উপরে উঠতেছে না নিচে নামতেছে, এটা আমরা দেখতে পাই। বাট এটার যে স্টেজ বলতে আসলে বুঝিয়ে হচ্ছে যে এটা যদি হচ্ছে আমার রিভার বেড হয়, আচ্ছা ক্রস সেকশন দিয়ে দেখি, এই যে এটা আমার ওয়াটার লেভেল, এটা আমার রিভার বেড। স্টেজ হচ্ছে বেসিক্যালি রিভার বেড থেকে ওয়াটারের টপ পর্যন্ত যেই হাইট, এটাই আমার স্টেজ। তা এখন এইটা দুইভাবে বাড়তে বা কমতে পারে, এই স্টেজটা দুইভাবে বাড়তে বা কমতে পারে। একটা হচ্ছে বর্ষাকালে পানি জমে পানির লেভেলটা উপর পর্যন্ত চলে গেল, সেক্ষেত্রে কি আমার বাড়বে না স্টেজ? আবার শীতকালে পানিটা শুকায় কমে গেল, সেক্ষেত্রে আমার স্টেজ কমে যাবে। সো ওয়াটার লেভেলটা কম বেশি করে আমি স্টেজ কমে যেতে পারে বা বাড়তে পারে। আবার একইভাবে আমার যদি কোনো কারণে চ্যানেল ডিপার হয়ে যায়, তখন আমার স্টেজ চেঞ্জ হয়ে যাবে, বাড়বে। আর কোনো কারণে যদি এখানে ডেপোজিশন হয়, তাহলে শ্যালো হয়ে যাবে, সেক্ষেত্রে আমার স্টেজটা কমে যাবে। এই জিনিসটাকে আমরা বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, এইখানে আসি আমরা যেটা নিয়ে কথা বলতেছি, যে ফ্ল্যাশ ফ্লাড একটা ইভেন্ট যদি হয়, সেক্ষেত্রে রিভারের বটম এবং টপ এই দুটার আসলে মানে কমপ্লেক্স মেকানিজমটাকে বোঝানোর চেষ্টা করছে। আমি এটাকে আসলে সংক্ষেপেই কভার করব, কারণ তোমরা এটাকে খুব বেশি পাবা না বলতে বোঝাচ্ছি যে তোমাদেরকে থিওরিটিক্যালি আমি এটা নিয়ে কোয়েশ্চেন করবো না, এটা জাস্ট কনসেপচুয়ালি আন্ডারস্ট্যান্ড করার বিষয়। তো এখানে কি বলতেছে যে উই থিঙ্ক দ্য ফ্লাড অ্যাজ দ্য চেঞ্জ ইন দ্য হাইট অফ ওয়াটার সারফেস অ্যান্ড সাবসিকুয়েন্ট ইনান্ডেশন মানে যে নদীর পার অতিক্রম করে পানি চলে আসছে, তখন আমার সারফেসে যে স্ট্রাকচার আছে সেটা ডুবে যাচ্ছে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট চেঞ্জ অকার্স ইন দ্য স্ট্রিম বেড হুইচ উই ক্যানট সি বিকজ অফ দ্য টার্বিডিটি অফ ওয়াটার ফ্লোয়িং থ্রু দ্য স্ট্রিম। সো নদীর পানি ঘোলা থাকে যেহেতু সে ফ্লোয়িং ওয়াটার বডি, তো এটার নিচে কি হচ্ছে এটা আমরা আসলে চোখে দেখতে পাই না, আমরা শুধু উপরের পার্টটাই দেখতে পাই। তো সেই নিচে কি হচ্ছে সেই পার্টটাকে একটা গ্রাফের মাধ্যমে এখানে প্রেজেন্ট করা হয়েছে। এক্স এক্সিসে আছে ডিসচার্জ আর ওয়াই এক্সিসে আছে স্টেজ, অর্থাৎ পুরো একটা ইভেন্ট অফ ফ্লাড বা ইভেন্ট অফ প্রেসিপিটেশনই বলো, সেই সময় ডিসচার্জের সাথে সাথে স্টেজটা কিভাবে চেঞ্জ হচ্ছে। ডিসচার্জ ইনিশিয়ালি যখন বাড়তেছে, ডিসচার্জ ইনিশিয়ালি কখন বাড়তেছে এটাও বুঝতে হবে। আচ্ছা চলো আমরা এখান থেকে পড়ি। রিভার চ্যানেল চেঞ্জেস ইন কনফিগারেশন উইথ দিস রাইজিং অ্যান্ড ফলিং স্টেজ। এখানে বেসিক্যালি স্টেজের রাইজিং অ্যান্ড ফলিং ঘটনাটা ঘটে। The figure above represents the unsteady behavior of stage discharge relationship at a location of the stream. Ideally, আমি হয়তো চিন্তা করতেছি উপরের পানির লেভেল দেখে যে নিচের মাটি কোনো চেঞ্জ হচ্ছে না, মাটি যেখানে ছিল সেখানেই আছে, শুধু পানি চেঞ্জ হচ্ছে, কিন্তু ব্যাপারটা আসলে তা না। ব্যাপারটা হচ্ছে মাটির লেভেলটা কতটা চেঞ্জ হচ্ছে সেটা ডিসচার্জের সাথে সাথে কতটা চেঞ্জ হচ্ছে এটা দেখানো আছে। এই ডিসচার্জ বলতে কি বুঝতেছে আমরা জানি, এই ডিসচার্জটা আসলে কি বলতেছে যে বৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন টাইমে ডিসচার্জটা কত, বা আমার পুরো পানিটা কালেক্টেড হয়ে ফ্লো করে যে চলে যাচ্ছে কোন একটা আউটলেট দিয়ে, পুরো ইভেন্টটা শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন টাইমে ডিসচার্জ কত, এইটাই এখানে এক্স এক্সিস বরাবর দেখানো আছে। এবং এখানে একটা আনস্টেডি বিহেভিয়ার আছে, মানে এই ডিসচার্জের সাথে স্টেজটা স্টেডি না, স্টেজটা হচ্ছে ভ্যারিয়েবল। তো কিভাবে ভ্যারি করে সেটাই মেকানিজমটা বলবে। দ্য ম্যাক্সিমাম স্টেজ এন্ড দ্য ম্যাক্সিমাম ডিসচার্জ অকার এট ডিফারেন্ট টাইমস। আচ্ছা এটাও ইন্টারেস্টিং যে আমার যখন স্টেজ ম্যাক্সিমাম হবে তখন আমার আসলে বোঝাতে চাচ্ছি আমি যে রিভারের বটমটা আর টপটা এটার মধ্যে ডিস্টেন্স সবচেয়ে বেশি, তাই না? তার মানে কি সবচেয়ে বেশি রিভার ক্রস সেকশন, ওয়াটারের ক্রস সেকশনটা সবচেয়ে বেশি,
সেইটা আর যখন আমার ডিসচার্জ ম্যাক্সিমাম, এই দুটো একই সময় ঘটে না। আইডিয়ালি হয়তো হতে পারতো যে আমার ক্রস সেকশন রিভারের যত বেশি ততই তো আমার ডিসচার্জ হাইয়েস্ট। এই যে আমরা একটু আগে যেটা দেখলাম যে এখানে আমরা বলতেছিলাম না যে ক্রস সেকশন বাড়াই দিলে একই ভেলোসিটির আন্ডার ডিসচার্জ বেশি। তা আমার স্টেজ যত বেশি, অর্থাৎ ওয়াটার টপ থেকে আমার রিভার বেডের ডিসটেন্স যত বেশি, ততই তো আমার ক্রস সেকশনটা বড়। সেক্ষেত্রে ডিসচার্জও আমার হাইয়েস্ট হওয়ার কথা, বাট সেটা হয় না বিকজ আমার ভেলোসিটিটা তো ফিক্স থাকে না। তো এখানে কিছু কমপ্লেক্স মেকানিজম আছে। তো এখানে যেটা হয়, দ্য চেঞ্জেস অফ দ্য চ্যানেল বেড ফর্ম দ্যাট টেক প্লেস ডিউরিং দ্য ফ্লাড নিড এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, সেই আন্ডারস্ট্যান্ডিংটাই এখানে দেখি কয়েকটা পয়েন্টে বলা আছে কি ঘটে। At first the bed may be built up by large amounts of bed loads supplied in the stream during the first phase of heavy runoff. আচ্ছা, তাহলে শুরুতেই যেটা হবে, একদম শুরুতে কোন একটা ক্যাচমেন্ট এরিয়া থেকে যে রান অফটা আসে, শুরুর দিকে রান অফের ডেব্রিস কিন্তু বেশি থাকে, অর্থাৎ আশেপাশের যত কিছু ফ্লো করে নিয়ে আসার মতন সব একসাথে নিয়ে চলে আসে। নিয়ে আসলে পরে তখন কি হবে, এই যে এই জায়গাটাতে কি তখন ডিপোজিট করবে না রিভার বেডে? বুঝতে পারছো? তাইলে তখন বেডটা বিল্ড আপ হচ্ছে, তখন আমরা এলিভেটেড বেড লেভেল দেখতে পাবো। বাট এই যে স্টেজটা, এটা আবার থাকে না। কি হয় যে যত আমার ফ্লো বাড়তে থাকবে, মানে ইনিশিয়ালি আমাকে ডেব্রি ক্যারি করে এনে দিল, এরপরে ওয়াটারের ফ্লোটা বাড়তে থাকলো, রান অফটা বাড়তে থাকলে কি হবে, ওয়াটারের স্ট্রেংথ বেশি হবে এবং সে তখন আমার রিভারের বেডটাকে আবার স্কাউট করা শুরু করে দিবে। তো তখন আমার কি হয়ে যাবে, তাইলে স্টেজটা রাইজ করা শুরু করবে, বাড়া শুরু করবে। কিন্তু যেহেতু রিভার বেড স্কাউট হচ্ছে, ওয়াটার টপ রিভার বেডের ডিসটেন্স বাড়বে, স্টেজ বাড়বে। দিস ইজ কোয়াইট ইন্টারেস্টিং টু মার্ক দি লোয়েস্ট এলিভেশন অফ দ্য বেড লেভেল এট দ্য হাইয়েস্ট স্টেজ। আচ্ছা, তাইলে আমার যখন স্টেজটা একদম সবচেয়ে বেশি হাই কখন, যখন আমার এলিভেশন অফ বেড লেভেলও সবচেয়ে লোয়েস্ট, অর্থাৎ স্কাউর করে করে ম্যাক্সিমাম যে লেভেল পর্যন্ত আমার স্কাউর করতেছে ওইখানেই তো আমার স্টেজও ম্যাক্সিমাম, কারণ ওয়াটারও তখন সবচেয়ে বেশি ফ্লো করতেছে, অর্থাৎ ওয়াটারের টপও দূরে, রিভারের বেডটাও স্কাউর হয়ে গেছে অনেকটুকু। তাহলে দ্যাট ইজ দ্য পয়েন্ট টু রিচ দ্য হাইয়েস্ট স্টেজ। তাহলে এখন আমি স্টেজ ডিসচার্জ গ্রাফে আসি। রাইজিং স্টেজ, ইনিশিয়ালি ডেব্রি দিয়ে স্টেজ কমাই ফেলছিল, তারপরে স্টেজ রাইজ করা শুরু করে আমার কিন্তু ম্যাক্সিমাম ডিসচার্জ আগে রিচ করছে, বাট আমার স্টেজটা ম্যাক্সিমাম সেটা আরেকটু পরে রিচ করছে। তার মানে তারও ঠিক কিছুক্ষণ আগে আমার আসলে ম্যাক্সিমাম ভেলোসিটিটা রিচ হয়ে গেছিল, বাট ওই সময় তখন ওয়াটার ইজ আন্ডার অ্যাকশন টু স্কাউর দ্য বেড। তো ওইখানে স্টেজ কিন্তু আরো স্কাউর হচ্ছে, তো স্টেজটা ম্যাক্সিমাম আরেকটু ডিলেড একটা পয়েন্টে গিয়ে হাইয়েস্ট স্টেজটা রিচ করছে। মানে আমার রিভার বেডটা স্কাউর হয়ে যাচ্ছিল, তো হাইয়েস্ট স্টেজটা আরো পরে রিচ করছে আমার, বাট হাইয়েস্ট ডিসচার্জটা তারও আগে রিচ করে গেছে। আচ্ছা, in the next stage which can be identified by the falling stage of the stage discharge curve, the stage starts to fall and the bed is built back up. এখন ধরো এই পানির ফ্লোটা খুব স্ট্রং ছিল, অনেক ওয়াটার ফ্লো আসতেছে ডিউরিং দ্য পিক, মানে রান অফ, যেটা আমার যখন বৃষ্টিপাতটা হচ্ছে হেভিলি হচ্ছে, লাস্টের দিকে গিয়ে বৃষ্টিপাত বন্ধ হয়ে গেলে কিন্তু আমরা হাইড্রোগ্রাফেও দেখেছি যে আমাদের ডিসচার্জ কমে যেতে থাকে, ভেলোসিটিটাও কিন্তু ধীরে ধীরে কমে যেতে থাকে। তো কমে যদি যায় তখন কি হবে, ক্যারি করছিল যে পার্টটা ওয়াটারের মধ্যে সেটা আবার তোমার রিভার বেডে ডিপোজিট হওয়া শুরু করবে এবং আমার স্টেজটা এগেইন বিল্ড ব্যাক আপ হবে। তো এই যে রিওয়ার্ক হচ্ছে, অর্থাৎ আমার রিভার বেডটা প্রথমে একটা হিউজ অ্যামাউন্ট অফ ডেব্রিস দিয়ে ফিল আপ হলো, তারপরে পুরা ডেব্রিস স্কাউর করে আরো অ্যাডিশনাল স্কাউর হলো, দেন এগেইন আবার সেই আমার ডিপোজিশন হয়ে আগের জায়গায় ফেরত আসতো। এই পুরো ঘটনাটা আমার হয়তো একটা ইনান্ডেশন বা ফ্লাডের ইভেন্টে ঘটছে, যেটা আমি চোখে দেখতে পাচ্ছি না। সো এই রিলেশনশিপটা, কমপ্লেক্স রিলেশনশিপটা আসলে এখানে দেখানো আছে, যে রিভারের স্টেজটা কিভাবে চেঞ্জ হয় ডিউরিং অ্যান ইভেন্ট অফ ফ্লাড। আচ্ছা, এইটা তোমরা নিজেরা আরেকটু পড়বে, তাহলে আরেকটু ক্ল্যারিটি বেটার আসবে আর কি। হ্যাঁ, এরপরে আসি কনসেপ্ট অফ ইকুইলিব্রিয়াম এন্ড গ্রেডেড স্ট্রিম। ইকুইলিব্রিয়ামের যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে যে একটা স্ট্রিমে একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন মানে মেইনটেইন হচ্ছে।
ইকুইলিব্রিয়াম বলতে কি বুঝবো? লোড যেটা আসতেছে সেটাই তার ক্যাপাসিটি। অর্থাৎ আমরা যে তিনটা টার্ম শিখে আসছি, দুইটা টার্ম শিখে আসছি মেইনলি, এইটা বোঝার জন্য লাগবে লোড আর ক্যাপাসিটি। অর্থাৎ কারেন্ট কন্ডিশনে রিভার কতখানি ক্যারি করার ক্যাপাসিটি রাখে, কারেন্ট কন্ডিশনে রিভার কতখানি ক্যারি করছে। ওই যে বলছিলাম যে তুমি ক্যাপাসিটি রাখো 10 কেজি ক্যারি করার, কিন্তু তুমি 5 কেজি ক্যারি করছো, সেক্ষেত্রে ক্যাপাসিটি 10, লোড 5। বাট কখনোই কি লোড 12 ক্যাপাসিটি 10 এরকম কন্ডিশন ক্রিয়েট হওয়া সম্ভব? না ম্যাম, হবে না, কিন্তু তুমি ক্যাপাসিটির বেশি লোড ক্যারি করতে কখনোই পারবে না। তো এখন আমার যেটা ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট, সেটা হচ্ছে যে ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা মেক শিওর করবে যে তোমার যে লোডটা তুমি ক্যারি করছো, তোমার স্ট্রিম অমন ভাবেই চেঞ্জ হবে, রিফর্ম হবে, যাতে ওর ক্যাপাসিটিটা ওইভাবে মডিফাই হয়। অর্থাৎ ওই লোডটাকে ওর ক্যাপাসিটিতে সে পরিণত করবে। Means the supply of load to a stream from its drainage basin such that it exactly matches the capacity of stream to transport. So an equilibrium condition means the supply of load to a stream স্ট্রিমে যতখানি লোড আসতেছে ড্রেনেজ বেসিন থেকে, যেভাবেই আসতেছে, সেইটাকে সে এমন ভাবে ম্যাচ করে নিচ্ছে যাতে তার ক্যাপাসিটিটাও সেইটার সমান থাকে। In this type of stream, the hydraulic factors are changing continuously to bring about a state of equilibrium. Hydraulic factors বলতে এখানে many things বুঝাইতে পারে, ক্রস সেকশন বুঝাইতে পারে, তারপরে তোমার ডিরেকশন অফ ফ্লো বুঝাইতে পারে। সো এমন ভাবে তুমি জিনিসগুলোকে মডিফাই করছো যেন তোমার স্টেট অফ ইকুইলিব্রিয়ামটা মেইনটেইন হয়। This sort of stream is called the graded stream. So streams that maintain its state of equilibrium are called the graded stream. A graded stream is one in which the slope is delicately adjusted over a period of years to provide, alongside with available discharge and prevailing channel characteristics, just the velocity required for the transportation of the load supplied to it by the drainage basin. এখানকার কি পয়েন্ট কি বলো? এখানে তো খুবই কমপ্লিকেটেড ওয়েতে একটা কথা বলছে, আসলে এত কমপ্লিকেটেড ওয়েতে বোঝার দরকার নাই। মেইন জিনিসটা হচ্ছে অ্যালংসাইড দি অ্যাভেলেবল ডিসচার্জ এন্ড প্রিভেলিং চ্যানেল ক্যারেক্টারিস্টিক্স, এগুলো হচ্ছে আদার যে সমস্ত ফ্যাক্টর আছে যেটা লোড ক্যারিং ক্যাপাসিটিকে এফেক্ট করতে পারে। বাট ওইগুলাকে আমি যদি বলি যে ওইগুলাও আমি চেঞ্জ করব, সো দ্যাট আমার কাছে যে লোড আসতেছে সেটাই যেন আমার ক্যাপাসিটিতে পরিণত হয়। অর্থাৎ আমার ক্যাপাসিটিটা তো ডিরেক্টলি রিলেটেড টু মাই কি ভেলোসিটি, ভেলোসিটি ডিরেক্টলি রিলেটেড টু দ্য স্লোপ দ্যাট আই এম অফারিং। আমার রিভার বেডের যে স্লোপটা, ওইটা দিয়ে তো ডিসাইড হচ্ছে ভেলোসিটি কত। এখন ধরো কোনো কারণে যে লোড আসতেছে সেই লোড ক্যারি করতে আসলে বেশি ভেলোসিটি আমার লাগবে না, আমার এখন কারেন্ট যে স্লোপ আছে সেই স্লোপ দিয়ে আমার ভেলোসিটি অনেক বেশি আছে, বাট এই বেশি ভেলোসিটি আমার দরকার নাই। এতখানি যেটুক লোড আসতেছে, 5 কেজি লোড আসতেছে, আমার যে ভেলোসিটি আছে সেটা দিয়ে আমি 10 কেজি লোড ক্যারি করতে পারি, অতটুকু দরকার নাই। তাইলে আমি সেই ভেলোসিটিটাকে কমাবো, তাইলে কি হবে? আমার স্লোপ কমবে। স্লোপকে আমি এমন ভাবেই কমাবো যাতে করে আমার ফাইনালি গিয়ে ক্যাপাসিটিটা আমার লোডের সমান একটা ভ্যালুতে রিচ করে। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? জাস্ট দি ভেলোসিটি রিকোয়ার্ড ফর দ্য ট্রান্সপোর্টেশন অফ দ্য লোড সাপ্লাইড টু ইট বাই দ্য ড্রেনেজ বেসিন। আমরা কি গ্রেডেড স্ট্রিমের কনসেপ্টটা বুঝতে পারলাম? বুঝছি, ওকে। তাইলে ঠিক আছে, ফ্যাক্টরস কন্ট্রোলিং ইকুইলিব্রিয়াম অফ দ্য স্ট্রিম। এখন আসি কি কি ফ্যাক্টরে, যে আদার অ্যাভেলেবল প্রিভেলিং চ্যানেল ক্যারেক্টারিস্টিক্স, এখানে কি থাকতে পারে? প্রথমেই তো বলেছে যে ডিসচার্জ আসলে ডিরেক্টলি রিলেটেড টু দ্য ক্রস সেকশন অফ দ্য রিভার, তাই না? এরিয়া অফ দ্য সেকশন পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ ফ্লো, তো সেইটা ম্যাটার করবে, মানে সেটা একটা ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর হবে ডিসচার্জের সাথে রিলেটেড। সেডিমেন্ট ডিসচার্জ, এখানে কি ধরনের সাইজের সেডিমেন্ট ক্যারি করছি সেটা ম্যাটার করে। তারপরে কি রেটে ক্যারি করছি, তাই না? কতখানি রেটে আমার পার ডে তে কত টন অফ ডিসচার্জ ক্যারি করতে হচ্ছে, সেডিমেন্ট ডিসচার্জ ক্যারি করতে হচ্ছে, সাইজ এট এ টাইম কত বড় সাইজের পার্টিকেল ক্যারি করতে হচ্ছে আমাকে। স্লোপটা মেইনলি যদি বাকি সব ফ্যাক্টর আমি ফিক্স করে দেই, তাহলে স্লোপটা ডেলিকেটলি অ্যাডজাস্ট হয়। যেটা বলছিলাম যে যদি আমি দেখি যে আমার ক্যারি করার যতটুকু ক্যাপাসিটি লাগে, যে স্লোপটা আমার দরকার হয়, যেই ভেলোসিটিটা আমার লাগে, সেই ভেলোসিটির চাইতে আমার স্লোপ বেশি আছে, মানে আমার বেশি স্লোপ দিয়ে বেশি ভেলোসিটির আন্ডারে আমি ফ্লো করাচ্ছি, দরকার নাই, সেক্ষেত্রে আমি স্লোপ কমিয়ে দিব। আর যদি দেখি যে না, আমার যে লোড আসতেছে সেটা ক্যারি করার জন্য আসলে আমার ভেলোসিটিটা বেশি লাগবে, তাহলে সেক্ষেত্রে আমি আমার স্লোপকে বাড়াবো। এখন এই ঘটনাটা আসলে
একটু গ্রাফিক্যালি বোঝার ব্যাপার আছে। ম্যাম প্র্যাকটিস আমরা কোথায় করব? সরি, যে বলছো আর কি তার মাইকে একটু ইস্যু আছে, আমি আসলে শুনতে পাচ্ছি না মানে ক্লিয়ারলি কি বলছিলাম। মানে ম্যাম প্র্যাকটিক্যালি এই আচ্ছা, আমি আসলে ক্লিয়ার শুনতে পাচ্ছি না। আমি এই কনসেপ্টটা তোমাদের সাথে ক্লিয়ারলি ডিসকাসই করতে চাই। এটা কি ইন পার্সন হলেই বেটার হবে? আমার মনে হচ্ছে না যে তোমরা কমিউনিকেট করতে পারছো আদৌ। ক্লাসে থাকলে হয়তো বা তোমরা প্রশ্ন করতা, প্রশ্ন না করলে এই জিনিসটা আমি বুঝায় চলে যাব, তোমরা বুঝবা না এবং পরে কোশ্চেন করলে পারবা না। মানে আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ডু দ্যাট। হাউ অ্যাবাউট আমরা এটাকে ইন পার্সনই কভার করি এই পার্টটুকু? আর কেউ কিছু বলবে? একজনই মনে হয় শুধু বলছে, বাকিরা কি তোমাদের কোনো কমেন্টস আছে? আচ্ছা, আমিও আজকে আর তোমাদেরকে আসলে এটা ইয়া করবো না যে আমার অলরেডি মনে হচ্ছে ম্যাল ফাংশন হচ্ছে, ভয়েস শুনতে পাচ্ছি না। স্লোপের প্র্যাকটিক্যাল ইউজ বলতে তো আসলে কিছু নাই, আমরা বোঝার চেষ্টা করি যে কোন জায়গায় কি ধরনের স্লোপ আছে। এই বেস লাইন আন্ডারস্ট্যান্ডিংটা ইম্পর্টেন্ট। আচ্ছা, ফর এক্সাম্পল বলি, কোনো একটা জায়গায় গ্রেডেড স্ট্রিম হচ্ছে একটা কনসেপ্ট, বাই দ্য ওয়ে এটা কমপ্লিটলি আলাদা একটা ডিরেকশন। যে কনসেপচুয়ালি একটা স্ট্রিম আসলে ইকুইলিব্রিয়ামে আছে। ইকুইলিব্রিয়ামে থাকা মানে কি? ইকুইলিব্রিয়ামে থাকা মানে সে ডিপোজিটও করছে না, সে কি করছে না, স্কাউরও করছে না, অ্যাট এ সেগমেন্ট সে আসলে শুধু ট্রান্সপোর্ট করছে। ওটা কিন্তু ইকুইলিব্রিয়ামে থাকা বোঝাচ্ছি আমি, হ্যাঁ। আর স্লোপের প্র্যাকটিক্যাল ইউজ কোথায় হয়, কোথায় এটা আসলে কি বলবো, মানে কোন একটা জায়গায় তুমি একটা হাইড্রোলিক স্ট্রাকচার বিল্ড করবা, ওই জায়গাটাতে প্রেসিপিটেশন হলে ফ্লোয়ের ক্যারেক্টারিস্টিক্স কি হবে, এটা ডিরেক্টলি স্লোপের সাথে রিলেটেড কিন্তু, তাই না? এটা কিন্তু ক্যাচমেন্ট এরিয়ার স্লোপের কথা আমি বলতেছি। এখন তুমি কি স্ট্রিমের স্লোপ বুঝাচ্ছ কিনা এটা আমাকে একটু ক্লিয়ার করো। হ্যাঁ, স্ট্রিমের স্লোপ এটা আমাকে বোঝার জন্য হেল্প করবে। অর্থাৎ কোন একটা গ্রেডেড স্ট্রিম এর ক্যারেক্টারিস্টিক্স আসলে কি, বা গ্রেডেড স্ট্রিম কখন বলবো, এটা বোঝার জন্য আমাকে হেল্প করবে। এই যে স্লোপটা অ্যালাইভ, মানে স্লোপটা কোনো ফিক্সড কিছু না। কোন একটা জায়গায় ধরো কারেন্টলি যে ল্যান্ডফর্ম আছে এটাই কি ফিক্সড? এটা কি কখনো চেঞ্জ হবে না? হবে। কিন্তু রিভার ফ্লো এর আন্ডারে তো আমাদের স্লোপও চেঞ্জ হয়। এই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের থাকার দরকার আছে যে রিভার ওয়াটার যখন ফ্লো করছে, আমি বলছি শুরুর দিকে ইরোশনাল টেন্ডেন্সি, লাস্টের দিকে ডিপোজিশনাল টেন্ডেন্সি, বাট এই যে অ্যাট এ সার্টেন টাইম স্ট্যাম্প বিভিন্ন লোকেশনের যে স্লোপ গুলো আছে এটাই কি ফিক্সড অ্যালং ইটস লাইফ টাইম, অ্যালং দ্য লাইফ টাইম অফ দিস রিভার? না, কিন্তু রিভারের স্লোপ চেঞ্জ হয়। এবং আমি যদি কোনো একটা সেগমেন্ট এমন পাই যে পোর্শনটাতে আসলে স্লোপটাই এমন ভাবে চেঞ্জ হচ্ছে যে সে নিদার ইরোশন নট ডিপোজিশন, কারণ স্লোপ দিয়ে আমি ডিরেক্টলি ভেলোসিটিটা ডিফাইন করতেছি। সো আমার ইরোশনও হচ্ছে না, ডিপোজিশনও হচ্ছে না। সো আমি যদি ফিক্সড করতে না পারি স্লোপ, তাইলে আমার ইদার ইরোশন বা ডিপোজিশন, আমি যদি ফিক্স করে ফেলি স্লোপ, তাহলে ইদার ইরোশন বা ডিপোজিশন হইতে পারে। আর যদি আমি বলি যে দ্য সিস্টেম ইটসেলফ ইজ সাম কাইন্ড অফ মানে অ্যালাইভ, যে ও ওই জিনিসের সাথে অ্যাডজাস্ট করে নেয়, অর্থাৎ তুমি অ্যাডিশনাল লোড দিলে সে অনুযায়ী স্লোপ অ্যাডজাস্ট করে নেবে। প্র্যাকটিক্যাল ইউজ বলতে আসলে আমি এখানে তেমন কিছু বলতে পারবো না, কারণ এটা আসলে অ্যাপ্লাইড কোনো সাবজেক্ট না। কিন্তু আমাদের এই সাবজেক্টের মানে রিকোয়ারমেন্ট বলবো বা উদ্দেশ্য বলবো হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করা। কোনো কিছু আসলে কি বা কিভাবে হয়, মেকানিজমটা কি ইনসাইড, এটা বোঝার জন্য আমরা এখন হয়তো স্টাডি করছি। ইন ফিউচার যদি কেউ অ্যাপ্লাইড এরিয়াতে এই নলেজ গুলো নিয়ে কাজ করে, তখন সে হয়তো প্র্যাকটিক্যাল ইউজটার কথা বলতে পারবে বা করবে। যেমন আমার আন্ডারস্ট্যান্ডিং এ আমি যতটুকু বলতে পারি যে তোমার স্লোপ ইজ ডিরেক্ট ফ্যাক্টর দ্যাট ডিসাইডস অন হাউ মাচ ডিসচার্জ কোন একটা জায়গায় জেনারেট করবে, ডিসচার্জ অফ মানে প্রেসিপিটেশন কতখানি তোমার জেনারেট করবে, সেটা কিন্তু স্লোপ দ্বারা ডিসাইডেড, রাইট? ডিসচার্জ ডিরেক্টলি স্লোপের সাথে রিলেটেড, কারণ স্লোপ ডিরেক্টলি তোমার ভেলোসিটির সাথে রিলেটেড। সোহাগ কি বুঝতে পারছো? ওকে। আর প্র্যাকটিক্যাল ইউজ তোমরা অবশ্যই আমার চাইতে আরো বেশি জানবা, বা যে জানতে আগ্রহী সে আরোই বেশি জানতে পারবে, আরো স্টাডি করবে। আপাতত এই ক্লাসটা আমি তোমাদেরকে ইন পার্সন নিতে চাই, মানে
বাকি যে পার্টগুলি আছে এই চ্যাপ্টারে সেটা ইন পার্সনে নিতে চাই। আশা করছি অন্য পার্টগুলো আমরা হয়তো বা অনলাইনে নিতে পারবো যদি আমাদের রিকোয়ার করে। তো নেক্সট ক্লাস তোমাদের সাথে আমার কবে হবে? শুক্র, শনি, রবি, সোমবারে না? জি ম্যাম, সোমবারে। ওকে, ঠিক আছে, তাহলে সোমবারে আমরা এই পার্টটা কভার করব। আর তোমাদের ক্লাস টেস্টের সিলেবাসটা আমরা সোমবারে ডিসিশন নেব, কারণ তারপরে পরের দিনই কি ক্লাস টেস্ট? বুধবারে, মঙ্গল জি বুধ, ম্যাম। বুধবারে। হ্যাঁ, আমরা ওই দিনই ডিসিশন নিব। ওই দিন যদি আমরা কোনো ম্যাথ প্রবলেম কভার করি হয়তো বা ওটার উপরও আমরা ক্লাস টেস্ট নিতে পারি। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের এই পর্যন্তই আর কি। তোমরা একটু আমাকে তোমাদের আইডি গুলি শেয়ার করবে, যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারো। হ্যাঁ, আইডি গুলি শেয়ার করে তোমরা ক্লাসরুম লিভ করতে পারো। এই আইডি শেয়ার করতে হবে। থ্যাংক ইউ। বাকি আইডি শেয়ার করা আছে। পজ দাও। শেয়ার করতে হবে। 24 হ্যাঁ 05 20 কি হলো? আমারটা কি আসছে? ও সেন্ড হয়নি তো। হ্যাঁ 24 20 5 105 হ্যাঁ